ক্রিকেটটা হ্যাজ বিন হাইজ্যাক্ট। একটা জেলায় তো রুম বন্ধ করে প্লেয়াররা কাঁদছিল যে আমাদের এখানে লিগ হয় না। ক্রিকেটের মধ্যে অভ্যন্তরীণ রাজনীতিকে জড়িয়ে ফেলা, আপনি এটা কিভাবে দেখেন? কিছু লাইভ বেটিং চলছিল গ্যালারিতে, এটা নিয়ে কি বিসিবির কোনো রেসপন্সিবিলিটি আছে নাকি, আর বিসিবির কোনো অ্যাকশন নেবে নাকি? আপনারা জানেন যে ফারুক ভাই কিভাবে অপসারিত হয়েছিল, যে আমি কি জন্য এসেছি, আই নিড টু ডু সামথিং। জাস্ট কমার্শিয়াল অ্যাসপেক্টের জন্য আমি ইন্ডিয়াকে পাওয়ার দিব, যেখানে আইসিসি শুড বি আ বডি, যেটা একটা নিউট্রাল পজিশন থাকা উচিত। এখন যেভাবে ক্রিকেট চলছে সেভাবে যদি আমিও চলতে থাকি তাহলে হবে না। টাইম যদি আমরা দেখি না, লাস্ট 10 years or so, bad umpiring was also a very important factor of it. মানুষ কিন্তু দুইভাবে আউট হয়, একটা ধরেন খারাপ খেলে আউট হয় আর একটা অতি আনন্দে আউট হয়। 1 নম্বর বলে, 3 নম্বর বলে এবং 6 নম্বর বলে মানুষ বেশি চার খেলে। আমি কাপ দেখতে পাচ্ছিলাম দূরে, কিন্তু আনতে পারছি না। ওইদিকে ইন্ডিয়া টিম আসছে না, ওইদিকে পাকিস্তান টিম দাঁড়ায় আছে। এত বড় একটা, আর আমরা সবসময় ক্রিকেট বলি, ক্রিকেট ইজ জেনারেল। যারা প্লেয়ারদের সিলেক্ট করে, সিলেক্টরদের বলবো তাদের চোখটা আরো তীক্ষ্ণ হওয়া উচিত। আমরা স্ট্রাকচার করতে খুব পছন্দ করি, কেননা ওখানে টেন্ডার হয়, ওখানে অনেক টাকার ইনভলভ হয়। কিছু সিনথেটিক পিচ দেশব্যাপী যদি আমরা করে দিতে পারি, একবার 12 মাস সবাই ওখানে খেলতে পারবে, প্লাস কিছু ইনডোর করা ছিল। বল ব্যাটের সম্পর্ক হয় না, সে আবার কালকে আসবে। Welcome to a Chili Flake Studio exclusive episode. Today we welcome an icon of Bangladesh cricket who is on the honor board for being the first Test centurion of Bangladesh. His journey from being a legendary player to the custodian of sport in Bangladesh is truly inspiring. Bulbul Bhai, it's a privilege to have you on our show. I believe it is also your first appearance on a podcast after being elected as president of the Bangladesh Cricket Board. Thank you for joining us. Kemon achen? Alhamdulillah, thank you for inviting. Yes, in fact, the role what I'm doing now as working president for Bangladesh Cricket Board, so the amount of work I have, and of course, this is the first podcast I'm appearing, and thank you for again inviting me. Oh, it's an absolute honor and privilege to have you. As I said, Askar agenda is basically we'll be exploring some current events, then delve into your personal journey, including your experience and a bit of family life in Melbourne and Bangladesh, both mixed. And finally, we'll discuss your vision and plans as the president of the Bangladesh Cricket Board. And I'll hand it over to Ayun to start off the discussion. জি বুলবুল ভাই, আসসালামু আলাইকুম। এবং সবার প্রথমে আপনাকে কংগ্রাচুলেশনস, আপনি প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন। আমরা শুরু করব একটু পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ নিয়ে। এই যে আপনার জার্নি বাংলাদেশ থেকে, যে যখন আপনি অস্ট্রেলিয়াতে মুভ করলেন, এই জার্নিটা নিয়ে যদি কিছু বলেন। ওটা ছিল 2000। ইনফ্যাক্ট আমি অস্ট্রেলিয়াতে যাতায়াত করি 1988 থেকে, এবং 1988 এখানে অস্ট্রেলিয়ার যে বাইসেন্টেনারি প্রোগ্রামগুলোর একটা প্রোগ্রাম ছিল, ফার্স্ট এভার আন্ডার-19 ইউথ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। সো এটা ছিল মানে আন্ডার-19 এর আগে কখনো ওয়ার্ল্ড কাপ হয়নি। তো তখন বাংলাদেশ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, কানাডা, ডেনমার্ক, হল্যান্ড, এদের মিক্স অ্যাসোসিয়েট টিম বানিয়েছিল। আর যে 8টা তখনকার দিনে 8টা টেস্ট টিম ছিল, তো 8টা টেস্ট টিম আর আমরা একটা মিক্স টিম ছিলাম। সেখানে আমি আর লিটন ভাই বাংলাদেশ থেকে চান্স পেয়েছিলাম। সো প্রথমে 88-তে আসা, তারপরে অস্ট্রেলিয়াতে 89-এ আসলাম এখানে প্রিমিয়ার ক্রিকেট খেলতে রিংউড ডিস্ট্রিক্টের জন্য। তারপরে সামহাও আমার বউ পড়তে আসলো 95 থেকে 98 এখানে। তারপরে একবার ভাবলাম যে এখানে এত ক্রিকেট আছে, ক্রিকেটের সাথে এখানে সম্পৃক্ত হওয়ার জন্য হয়তো এখানকার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারি। ওটা একটা গল্প ছিল যে আমরা ক্যানাডা গিয়েছিলাম, তো ওখানে গিয়ে মনে হলো এত সুন্দর দেশে মাইগ্রেশন কেন করি না। তখন আবার ভাবলাম যে অস্ট্রেলিয়াতে যাই, অস্ট্রেলিয়াতে ক্রিকেট আছে। তো ওই আসা যাওয়ার মধ্যে আসা, এবং এক পর্যায়ে 2000 সালে এখানে আসলাম। এসে কিছুদিন ছিলাম, তারপর 2004-এ আবার আসলাম একেবারে এখানে। ক্রিকেটের যখন আমি রিটায়ার, ইনফ্যাক্ট ফোর্স রিটায়ারমেন্ট যখন হলো, তখন এখানে এসে আমরা অস্ট্রেলিয়া, সিডনি এবং মেলবোর্ন মিলে আমার যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বেসিক প্রিন্সিপালস অফ কোচিং সব এখানে পড়াশোনা করে একবার পরিপূর্ণ কোচ হতে এসেছিলাম। সো সাথে আমার ফ্যামিলি, আমার 2 ছেলে নাবিল ইসলাম এবং মাহাদি ইসলাম, আমার স্ত্রী শামিমা ফেরদৌসি, সবাই এখন আমরা মেলবোর্নে থিত হয়েছি, বাট ইন বিটুইন আমরা সিডনিতে ছিলাম 2 বছর। Right. And you brought up your kids. We know that Mahdi Islam is a cricketer too, and he played under 15s for Australia. How is his cricket career going, if I were to ask you? The cricket in Australia is not like Bangladesh cricket or subcontinent cricket. এখানে you play well,
then you have a pathway to play professional cricket. So এখানে they play very hard cricket এখানে. So he has been playing Premier cricket off and on, খেলছে, is batting well. আর মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের সিস্টেমে ওকে নিয়ে যাওয়া উচিত। আবার ভাবি যে বাংলাদেশের সিস্টেমে যে উইকেট সেখানে বা এখানে অ্যাডজাস্ট কতটুকু করতে পারে। বাট হি ইজ প্লেইং নট ভেরি সিরিয়াস ক্রিকেট, বাট হি ইজ প্লেইং গুড ক্রিকেট নাও। এবং তার মধ্যে সেই মেধাটা আছে। আপনি অ্যাবসলিউটলি, মানে আমি যখন এখানে ফার্স্ট আসি, আমিও গ্রেট ক্রিকেট খেলেছি, অ্যান্ড পার্সোনালি আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়েছে ফ্রম প্লেইং ক্রিকেট ইন বাংলাদেশ টু হিয়ার। সো অ্যান্ড ওর জন্য অবভিয়াসলি অপোজিট হবে, বাট অবভিয়াসলি এখানে আপনি যেটা বলছিলেন যে দ্য কোয়ালিটি ইজ সো হাই, মানে ইটস আনবিলিভেবল, মানে ফ্রম আ ভেরি ইয়াং এজ। এখানে একটা কি মানে মানে এটা ক্রিকেটটা একটা কালচারের অংশ এখানে। ইউ নো বেটার দেন মি অলসো। এখানে কেউ যদি আইসিইউতে থাকে তারও একটা ক্রিকেট খেলার সম্ভাবনা আছে, আবার যে খুব সিরিয়াস ক্রিকেট খেলে তারও সম্ভাবনা আছে। সো কমিউনিটি ক্রিকেট, স্কুল ক্রিকেট, এখানে ক্রিকেটটা এত মানে জাস্ট বিকজ অফ দ্য ফেসিলিটিস অ্যান্ড প্রোগ্রাম এখানে এত। সো সবাই ক্রিকেটার এখানে, কেউ খুব সিরিয়াস খেলে, কেউ অল্প সিরিয়াস খেলে, কেউ ফান করে। অ্যাবসলিউটলি। জি জি। একটু অন্য লাইনে, একটু প্রফেশনাল লাইফের আপনার বিসিবির আগের, এটা হলো আপনি ইউ হ্যাভ ওয়ার্কড উইথ দ্য ডেভেলপমেন্ট অ্যাজ এ ডেভেলপমেন্ট ম্যানেজার উইথ আইসিসি, with the emerging teams or the new teams. So and now you work full time, right? ওটাতে ওখান থেকে যে বিসিবিতে ট্রানজিশনটা, এটা এটা কিভাবে কিরকম যাচ্ছে, আর আপনার এটা কিভাবে আপনাকে হেল্প করেছে, এটাকে আপনি মনে করেন? আমার এই জার্নিটা না খুব ইন্টারেস্টিং জার্নি ছিল। যখন মানে ইনফ্যাক্ট ওইভাবে হাই লেভেল এডুকেশন পড়াশোনা করিনি, ওইভাবে টাকা পয়সাও ছিল না যে বিজনেস করব। তো ক্রিকেটটা যখন শেষ হয়ে গেল 2001-এর দিকে, তখন ভাবলাম যে আমাকে ক্রিকেট নিয়ে কিছু করতে হবে। তো জার্নিটা এত সুন্দর ছিল, আই এম রিয়েলি গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ রাব্বুল আলামিন, যে যখন অস্ট্রেলিয়াতে চলে আসলাম তখন জাস্ট এ ক্রিকেটার ছিলাম। তারপর এখানে খেলতাম, ক্রিকেট খেলতাম, সাউথ সিডনির জন্য খেলতাম, এখানে মেলবোর্নে খেলতাম ক্রিকেট, ব্রিংউড। সো যেটা হয়েছিল সেটা তখন মনে হচ্ছিল যে আই হ্যাভ টু ডু সামথিং। তখন ওই যে কোচিং কোর্স গুলোর কথা বলছিলাম, ওইটা বেসিক প্রিন্সিপালস অফ কোচিং, যেটা আমাকে ভিক্টোরিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টস খুব হেল্প করেছিল নেক্সট লেভেলে কোচিং এ যাওয়ার জন্য। তখন সিডনিতে তখন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর যে প্রিমিয়ার ক্রিকেট টিমটা আছে সেখানে কোচিং করাতাম, স্কটস কলেজে কোচিং করাতাম। সিডনি ক্রিকেট যে ইনডোর সেন্টার তখন ছিল নিউ সাউথ ওয়েলস গ্রাউন্ডের সাথে সিডনিতে, সেখানে স্পেশালাইজ ব্যাটিং কোচ হিসেবে কাজ করতাম। তো করতে করতে একদিন মনে হলো যে আমার এইখানে আমার মতো অনেক কোচ আছে, আমাকে আই শুড গো ব্যাক টু বাংলাদেশ। তখন আমার এখানে কোচ সেট আপ ছিল, বউ একটা ভালো চাকরি ছিল, তো সব ছেড়ে টেড়ে দিয়ে বাংলাদেশে গিয়েছিলাম টু সার্ভ বাংলাদেশ। ধাক্কা খেয়েছিলাম একটা প্রায় 16-17 মাস ধরেন। কিছু চাকরিও আমাকে বলে নিয়ে গেছিল চাকরি দিবে, কিন্তু চাকরি দেয়নি। তারপরে আবাহনীতে কোচিং করালাম, একমি ল্যাবরেটরিজে কোচিং করালাম এবং সব জায়গায় চ্যাম্পিয়ন হলাম। তখন আইসিসি সিইও ছিল সৈয়দ আশরাফুল হক, আমার ওয়ান অফ দ্য মেন্টর। আশরাফুল ভাই বললো যে তুমি যদি এসএসসি তে একটা চাকরি চাও, তোমাকে অফকোর্স ইউ আর টেস্ট প্লেয়ার, তুমি লেভেল 3 কোচ, তোমাকে কোচ এডুকেটর হতে হবে লেভেল 1, and you need to speak and understand Chinese Mandarin. Right. So Chinese Mandarin course করলাম, প্লাস টেস্ট ক্রিকেটার, এক্স টেস্ট ক্রিকেটার, লেভেল 3 কোচ, এডুকেটর হলাম। তখন এসিসি তে জয়েন করলাম। তো এসিসি তে আমার কাজ ছিল চায়নার ক্রিকেট গ্রোথ দেখা মেইনলি। পরবর্তীতে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে শেষ করলাম 15 সালে। তারপর আইসিসি তে গত প্রায় 9 বছর টানা এজ এ ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পুরো এশিয়ার ক্রিকেট গ্রোথ দেখতাম, আইসিসি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতাম, গ্লোবালি হাই পারফরমেন্স ট্রেনিং এন্ড এডুকেশন। এই কাজগুলো করতে করতে মনে হলো যে আমাকে নেক্সট স্টেজে যেতে হবে। তখন আইসিসি তে একটা রোল তৈরি হচ্ছিল যে হাই পারফরমেন্স ম্যানেজার। সো সেটাও রেডি হচ্ছিলাম, তখনই আমার এই সুযোগটা আসলো। কারেন্ট গভর্নমেন্ট থেকে বললো যে ইফ ইউ আর ইন্টারেস্টেড কাম। তো দেখলাম যে এখানে এত দিনের একটা এক্সপিরিয়েন্স, আই মাস্ট গিভ ব্যাক। সবসময় বলতাম যে আমাকে ডাকে না, আমি সুযোগ পাই না। তো এই যে জার্নিটার কথা বললাম, এই জার্নিটা, এই রোলটা নেওয়ার আগ পর্যন্ত একটা দেশের ক্রিকেট কি হওয়া উচিত, একটা একটা প্লেয়ারের কি হওয়া উচিত, একটা দলের কি হওয়া উচিত, সো একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম বহুদিন, প্রায় 19 বছর। সো আই থিঙ্ক আই এম রেডি নাও টু ডেলিভার উইদিন মাই ক্যাপাসিটি, আল্লাহ যদি সব হয়। তো এই রোলটা বেছে নেওয়ার কারণ, তো জার্নিটা বললাম এই জন্য যে
আই হ্যাভ টু লার্ন, এবং প্রত্যেকদিন শিখছি, এখনো প্রত্যেকদিন শিখছি। For yes, আপনি যেটা বলছিলেন যে you've been elected as the BCP president, and we all know the election was held, a new board is elected. Do you want to share something about how the election was conducted, the environment, and the good and the bad in general, as you saw? Yeah. এক্সেলেন্ট। দেন আমি যখন বাংলাদেশের এই রোলটা প্রথমে নিলাম, আই নিউ দ্যাট এটা 4 মাসের রোল, হুম। এবং 4 মাস আমি কিন্তু এসে বলে দিয়েছিলাম যে আমি একটা শর্ট টার্মের জন্য এসেছি। জি। এর পেছনে কারণ ছিল, কারণটা হচ্ছে যে আমি যখন ইনফ্যাক্ট আইসিসি আমাকে বলেছিল যে ইউ আর গোয়িং ফর সাম টাইম অনলি। যে রোলগুলো আমি করছিলাম, এশিয়া দেখেন যে এশিয়া ইজ ফ্লারিশিং এখন, জি। পার্টিসিপেশন বলেন, কমার্শিয়ালি বলেন, পারফরমেন্স বলেন, প্লাস ক্রিকেটের যে গ্রোথ শুধু না, মানে নিউ মার্কেট যেগুলো সব এশিয়াতে। তো এশিয়া আমাকে ছাড়তে চাচ্ছিল না, বিকজ এখানে আমি অনেকদিন ধরে কাজ করি, প্লাস এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে একটা বিউটিফুল সম্পর্ক ছিল আমাদের। সো এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে এটা শর্ট টার্মের জন্যই আমি যাই। আইসিসি এখানে সেই রোলটা কিন্তু এখনো অ্যাডভার্টাইজ করেনি, আমাকে বলেছিল যে তুমি ওখানে কাজ করো, তোমার বেতন এখানে জমতে থাকবে। তখন যখন আমি দেখলাম যে না, এটা একটা কমপ্লিট একটা ফুল মেম্বারের প্রেসিডেন্ট রোল, তখন আমাকে রিজাইন করে আসতে হয়েছিল। বাট স্টিল মনে করেছিল যে আমি হয়তো আবার ফিরে যাব। তখন যখন আমি ভাবলাম এই দেশে ক্রিকেটের অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম করলাম, যে যখন আমি প্রেসিডেন্ট হলাম 30 মেতে, আমার কাছে মনে হলো যে আমি কি জন্য এসেছি, আই নিড টু ডু সামথিং। এখন যেভাবে ক্রিকেট চলছে সেভাবে যদি আমিও চলতে থাকি তাহলে হবে না। দেন উই হ্যাভ ক্রিয়েটেড এ প্রোগ্রাম কল্ড, একটা চার্টার করলাম, চার্টারটার নাম দিয়েছিলাম ট্রিপল সেঞ্চুরি। ট্রিপল সেঞ্চুরিতে মুখ্য যে জিনিসটা ছিল যে দেশব্যাপী আমাদের 100% ট্রাস্ট, 100% পারফরমেন্স and 100% রিচ। এই 3টে প্রোগ্রামের নিচে 4টা প্রোগ্রাম ছিল। একটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ ক্রিকেট এবং এডুকেশন অফ ইন্টিগ্রিটি। একটা হচ্ছে যে হাই পারফরমেন্স ফর অল এবং ক্রিয়েটিং এ হাই পারফর্মিং এনভায়রনমেন্ট। একটা হচ্ছে যে কানেক্ট অ্যান্ড গ্রো, যেটা মানে দেশের প্রত্যেকটা উপজেলাতে আমরা কানেক্ট করবো এবং সেখান থেকে ট্যালেন্ট ক্রিকেটার তুলে আনবো। আর একটা হচ্ছে ক্রিকেট বোর্ডটাকে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন তৈরি করা। তো এই কাজগুলো যখন শুরু করলাম, তখন কাজ করতে করতে আমার কাছে মনে হলো যে কিছু কিছু সাকসেস দেখছি, এবং সাকসেস দেখা হলো যে আমার মনে হলো যে ইফ আই গো ব্যাক টু এই 4 মাসের যে হার্ড ওয়ার্ক বা যে কন্ট্রিবিউশন আমি বা আমার দল করছে, আমার বোর্ডের যারা আছে, ক্রিকেট বোর্ডের কর্মচারী যারা আছে, তখন মনে হলো না, এইভাবে আমার কাছে মনে হচ্ছে যে ছেড়ে না দিয়ে লেটস গো ফর ওয়ান মোর টার্ম। এবং তখন আমাকে গভর্নমেন্ট থেকে বলা হলো যে আপনি এনএসসি থেকে যে কোনো সময় আপনি ন্যাশনাল স্পোর্ট কাউন্সিলের আপনি একজন প্রতিনিধি হিসেবে ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে পারবেন, এবং ডিরেক্টরে যদি আপনাকে মনে করে আপনি প্রেসিডেন্ট হবেন, আপনি প্রেসিডেন্ট আপ টু দ্য ডিরেক্টরস। আমি রাজি হয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমাকে বলা হলো যে আপনারা জানেন যে ফারুক ভাই কিভাবে অপসারিত হয়েছিল, যে ফারুক ভাইও কিন্তু জাস্ট উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম এনএসসি থেকে যে কাউকে বাদ দিতে পারে। তখন আমাকে বুদ্ধি দেওয়া হলো যে আপনি ইলেকশন করেন, এবং কোথেকে ইলেকশন করতে চান। আমি বলি আমি পুরনো ঢাকার ছেলে, আমি ঢাকা বিভাগ থেকে করতে চাই। তো এই জার্নিটাতে আমি অনেক কিছু শিখেছি, যে ইলেকশনটা কিন্তু ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এটা আর এটা তো ধরেন কিছু লোক আপনাকে, মানে দেশের মানুষের থেকে বড় কথা কিছু লোক ক্যাটাগরিতে, আমি যখন ক্যাটাগরি 1-এ দাঁড়িয়েছি, সেখানে হচ্ছে জেলা এবং বিভাগীয় যারা কাউন্সিল আছে তারা ভোট দিয়ে আমাকে নিয়ে আসবে। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কোনো ইলেকশন করার। তখন যোগাযোগ করা শুরু করলাম যে যারা কাউন্সিলর তাদের সাথে। ক্যাটাগরি 2 যেটা ছিল, ক্লাবের যারা আছে 76টা ক্লাব, সেখানে ছিল বেশ কিছু কমপ্লিকেসি ছিল। আর ক্যাটাগরি 3টা তো সহজ, একটা পাইলট যেখান থেকে এসছে। তো এই ইলেকশনটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বোর্ডের কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে বলা আছে যে প্রেসিডেন্ট বা বোর্ডের কর্মকর্তারা কাজ করতে থাকবে এবং ইলেকশন চলতে থাকবে। তখন বাংলাদেশ মেয়েদের টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, ছেলেদের টিম এশিয়া কাপ খেলছে, তো সব কাজও করতে হচ্ছিল, আবার ইলেকশন ক্যাম্পেইনও করতে হচ্ছিল। সামটাইম এটা মনে হচ্ছে, যখন আমি একটা রুলটা না, একটা নিজের মধ্যে একটা লাইন তৈরি করেছিলাম, যখন ক্রিকেট বোর্ডে কাজ করব তখন এটা খুব কঠিন
যে ইলেকশন ক্যাম্পেইন করবো না, আবার যখন ইলেকশন ক্যাম্পেইন করবো তখন ক্রিকেট বোর্ডে কাজ করবো। এটা ইম্পসিবল Very করা, tough. তারপরে চেষ্টা করেছি। Very tough. এক পর্যায়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছিল। কন্ট্রোভার্সি হচ্ছে যে আমার এগেনস্টে কোর্টে একটা রিট হয়েছিল। Right. রিটটা ছিল এই রকম যে আমাদের যে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে ওখানে যে যারা জেলা এবং বিভাগ থেকে আসবে তাদের যে তিনটা, একটা হচ্ছে সেখানকার যিনি সভাপতি, যিনি জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনার, তাদের যে একটা কমিটি আছে, সেই কমিটিটা ছিল হচ্ছে একটা অ্যাডহক কমিটি, এবং সেই অ্যাডহক কমিটি থেকে হতে হবে একজন আইদার ক্রিকেটার আর ক্রিকেট অর্গানাইজার। Right. তো Right. এর মধ্যে থেকে হতে হবে। তা যখন ইলেকশনটার কাগজপত্রগুলো সব চলে গেল, সব ফর্ম গুলো চলে গেল, তখন দেখলাম যে যেহেতু আমাকে সভাপতি বরাবর সবাই চিঠি লিখতো যে অমুকে আমার কাউন্সিলর, অমুকে আমার কাউন্সিলর, তখন দেখলাম যে উইদিন দ্যাট এতে ওই ক্রাইটেরিয়ার মধ্যে মাত্র 3 জন এসছে যারা প্রপারলি ফলো করে এসছে। তো Right. 3 জন মিলে তো আর ইলেকশন করা সম্ভব না ক্যাটাগরি 1-এ। তখন আই হ্যাড টু রাইট ব্যাক টু দি ডিসিস যে দেখেন আপনারা এইটা ফলো করে আপনারা পাঠান যেটা আমাদের কনস্টিটিউশনে আছে। তো এইটা করতে গিয়ে ধরেন অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। কোর্টে রিট হয়েছিল, পরবর্তীতে কোর্ট আমাকে সেটা আমার পক্ষের রায় হয়েছে। তো এই জার্নিটা ধরেন আমি কখনো কোনোদিন থানায়ও যাইনি, কোর্টের দূরের কথা, থানায় কোনো কারো বিরুদ্ধে এ তো করতে যাইনি। এই ক্রিকেটের এই ইলেকশনটা করতে গিয়ে অনেক দেখেছি, অনেক মানুষ দেখেছি, অনেক সাংবাদিকদের দেখেছি, মানুষের তাদের পারসেপশন দেখেছি। তা এটা দেখে অনেক কিছু শিখেছি। এই জন্য বলছি যে ইট ইজ নট এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড থিং, এবং এখানে এটা আমার কাছে মনে হচ্ছে খুব কঠিন একটা জার্নি। এবং ক্রিকেট বোর্ডের মতো যেখানে একটা স্বচ্ছ শুধু না, এটা একটা, আমি তো এখানে সার্ভিস দেই, এখানে সার্ভিস দিতে এসেছি, আমি তো চাকরি করতে আসিনি। এই সার্ভিসটা দিতে গিয়ে এখানে এটা ভোগ করার কিছু নেই, এখানে প্রচন্ড টেনশনের, শারীরিকভাবে আমি বেশ কিছু জায়গায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ব্লাড টেস্ট করে দেখতে পেলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে যে লেটস সার্ভ দিস কান্ট্রি। একটা মানুষের জীবন আর কত বড় হয়, কিন্তু এই নির্বাচন থেকে অনেক কিছু শিখলাম। এখানে এই টার্মে আসার এই জার্নিটায় প্রথম 4 মাস আর এই এখনকার সময়টা কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের দেখেন একটা উইকেট কিপার যখন উইকেট কিপিং করে, বা একটা আম্পায়ারিং যখন আম্পায়ারিং করে আম্পায়ার, সারা ধরেন আপনি 50 ওভারের খেলায় 300টা বল উইকেট কিপার 299টা বল যদি ভালো ধরে আর একটা ক্যাচ মিস করে, বা আম্পায়ার প্রত্যেকটা ডিসিশন ভালো দেয়, একটা ভুল সিদ্ধান্ত দেয়, দে জাজ বাই দ্য মিস্টেক্স। আমাদের রোলটা এই মুহূর্তে এমন হয়েছে যে হোয়াট এভার ইউ ডু গুড, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইফ ইউ ডু এনিথিং রং ইউ হ্যাভ বিন আস্কড। সো খুব কঠিন কাজ। Absolutely, and I think আপনি ক্রিকেটের এত ফলোইং বাংলাদেশে ইন দ্য সাবকন্টিনেন্ট ইন জেনারেল, যে আপনি ভালো কাজ করলেও মানুষ হয়তো কথা বলবে, আবার খারাপ কাজ করলে তো কথা বলবেই। মানে সব জায়গায় একটা ক্রিটিসিজম থাকবে, সব জায়গায় একটা ওপিনিয়ন থাকবে। প্রশ্নটা আসলে আমরা আমাদের আবেগী বাঙালি, আমাদের ইমোশন কিন্তু ভেরি ভেরি স্ট্রং আমাদের খেলার। কোয়েশ্চেনটা ওদিকে যে এই পরিমাণ এই যে ইমোশনের চাপ, মানুষের যে ইমোশনাল চাপ, আপনি এই নতুন রোলে what do you think is the immediate challenge? আপনি immediately what challenges would you face? দুটা কাজ, একটা হচ্ছে সার্কেলের ভেতরে, একটা সার্কেলের বাইরে। সার্কেলের ভেতরে তো বোঝাচ্ছি যে আমার যে স্কোপ গুলো আছে, আমার স্কোপ হচ্ছে আমার প্লেয়ার, আমার বোর্ডের ডিরেক্টর যারা আছে, আমার বোর্ডের কর্মকর্তা যারা আছে বা কর্মচারী আছে, এটা আমার সার্কেলের মধ্যে, এটা আমার সিস্টেম আমাকে হয়তো হেল্প করবে। বাট সার্কেলের বাইরে যেটা আমার স্কোপের বাইরে, যেমন সমর্থকরা যারা সমালোচনা করছে, যারা ক্রিকেটের আদার স্টেক হোল্ডার্স, ওখানে আমার কিছু করার নেই আর কি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের সার্কেলের মধ্যে বা উইদিন আওয়ার স্কোপ আমরা কতটুকু ভালো কাজ করতে পারি সেটা চেষ্টা করব। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা ইউ ক্যানট কন্ট্রোল, মানে সবারই একটা অপিনিয়ন আছে এখন, এবং সকলের মানে ওই 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 অ্যানালাইসিসটাও করা কঠিন যে 10 জন ভালো বলেছে বলেই যে আমরা ভালো কাজ করছি, বা 25 জন খারাপ বলেছেই বলে সেটা না। আমরা ওই যে চার্টারটা বলেছিলাম, ওই চার্টারটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করছি, যেখানে মানে আই ক্যান জাজ আওয়ারসেলভস দ্যাট ইয়েস, আমি ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে কোথায় আছি এখন, আমার এখন নেক্সট লক্ষ্যটা কি হওয়া উচিত। যেমন একটা অ্যাডভান্স কথা বলে রাখি, এখন 9 এবং 10 নভেম্বর, আপনারা জানেন 10ই নভেম্বর আমরা 25 বছর হবে আমরা টেস্ট খেলেছিলাম। সো
এই 9 এবং 10 নভেম্বর আমরা একটা প্রোগ্রাম করছি। বাংলাদেশে যে 64টা জেলা আছে, এই 64টা জেলায় কিন্তু আমরা কখনো এর আগে করিনি যে একটা ন্যাশনাল ক্রিকেট ডেভেলপমেন্ট কনফারেন্স করতে যাচ্ছি ঢাকাতে। Right. সেখানে আমরা রিয়েলাইজ করলাম যে এক একটা জেলাতে 4টা খুব গুরুত্বপূর্ণ লোক থাকে। 1 নম্বরে যে লোকটা সেটা হচ্ছে যে যিনি কাউন্সিলর, হুম। আমরা কাউন্সিলর বলি না, এখন ওই জেলার প্রেসিডেন্ট বলি। Right. তো তিনি হচ্ছেন ওই জেলার ক্রিকেটের প্রেসিডেন্ট। হুম। তারপরে গুরুত্বপূর্ণ লোক যেটা সেটা হচ্ছে গভর্নমেন্টের যে ডিসির অফিসে যিনি কাজ চাকরি করেন, একজন জেলা ক্রীড়া অফিসার। হুম। 3 নম্বরে যিনি হচ্ছেন জেলা ক্রিকেট কোচ। আর 4 নম্বরে একটা মহিলা উদ্যোক্তা যারা মেয়েদের নিয়ে কাজ করে, হুম। ক্রিকেটার হতে হবে না, মহিলাদের নিয়ে যারা কাজ করে বা মেয়েদের নিয়ে যারা কাজ করে। এই 4 জন গুরুত্বপূর্ণ লোক প্রত্যেকটা জেলা থেকে বা বিভাগ থেকে ঢাকায় আনছি আমরা। ঢাকায় এনে তাদের যে রোলগুলো আছে, হুম। তাদের রোল কি হওয়া উচিত ক্রিকেটের উন্নয়নের জন্য বা ক্রিকেটের গ্রাসরুট থেকে হাই পারফরমেন্স বা তাদের ক্রিকেট অ্যাক্টিভিটি কি হওয়া উচিত, তাদের আমরা কি করতে পারি তাদের জন্য, তারা এখন কোন অবস্থা, সেই কাজগুলো করার জন্য 2 দিনের একটা কনফারেন্স করতে যাচ্ছি। Right. সো So এর this মাধ্যমে is বোঝাতে চাচ্ছি যে আমাদের যে স্কোপ গুলো আছে ওর মধ্যে আমরা কাজ করার চেষ্টা করব। this is বাট brilliant. আপনি actually you've been very vocal about decentralization of cricket. So this is a step forward towards that. ছড়িয়ে দেওয়া ক্রিকেটটাকে বেসিকলি। ছড়িয়ে দেওয়া মানে ছড়িয়ে দেওয়ার কিছু নেই, বাংলাদেশের ক্রিকেট ছড়িয়ে আছে, বাট ওই ছড়িয়ে যেটা আছে সেটাকে গুছিয়ে আর কি ক্রিকেট চালানো এই মানে। আর আমাদের দেশে দেখেন, আমরা কিন্তু আমাদের যে স্ট্রেংথ আমরা এখনো জানি না। আমরা কিন্তু এখনো জানি না যে পার্বত্য চট্টগ্রামে ক্রিকেটের কমার্শিয়াল ভ্যালু কি আছে, রাজশাহীতে কি আছে, বা একটা ক্রিকেটার উঠে আসার জন্য তাদের কি ব্যবস্থা এখন আছে বা কি ব্যবস্থা থাকা উচিত ছিল। আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি এবং 25 বছর আমরা ফুল মেম্বার, কিন্তু ফুল মেম্বার এখনো আমি জানেন এই যখন জয়েন করি তখন বিভিন্ন জেলায় যেতে হয়েছিল আমাকে কাজের জন্য। 2-3টা জেলা এবং একটা জেলায় তো রুম বন্ধ করে প্লেয়াররা কাঁদছিল যে আমাদের এখানে লিগ হয় না 20 বছর ধরে, বরিশালে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্যায়। আর তাদের ক্রিকেট খেলিয়ে দেওয়াই মানেই কিন্তু অন্যায়টা সাধিত না। তাদেরকে একটা সিস্টেমে এমন ভাবে রাখা যেখানে এখানে কিন্তু নো ওয়ান, দেখেন মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন প্রয়াত বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, সাবের হোসেন চৌধুরী সাবের ভাই ছিলেন এখানে, পাপন ভাই ছিলেন এখানে, কামাল ভাই ছিলেন, সিনা ইবনা জামালি সাহেব ছিলেন, সবাই কিন্তু ছিলেন এবং সবাই কিন্তু তাদের সেরাটা দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরাও যখন চলে যাব, আমরা তো এখানে উই আর নট হিয়ার ফর পার্মানেন্টলি। তা বলবে যে না ওই সময়টা তো হয়েছিল কিছু, সবার সময় কিছু কিছু ভালো কাজ হয়েছে, বাট আমরা এমন কিছু করে যেতে চাই দ্যাট উইল কন্টিনিউ তো দ্য নেক্সট পার্সন হু ইজ কামিং, তাকে যেন একটা ভালো ব্যাটনটা দিয়ে যেতে পারি, সো দ্যাট ক্রিকেটটা এন্ড অফ দ্য ডে ক্রিকেট থাকলো, সবাই ক্রিকেট খেললো। আর সবাই তো আর জাতীয় দলে খেলে না, ক্রিকেটের মাধ্যমে কিভাবে সবাই ভালো নাগরিক হতে পারে সেটা আমাদের একটা বড় লক্ষ্য। অ্যাবসলিউটলি, বিকজ ডিসেন্ট্রালাইজেশন অফ ক্রিকেটটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, মানে এটা হয়তো অন্য বোর্ডগুলোকে দেখলেও দেখা যায় যে পাইপলাইনটা শক্ত হবে, ওই জেলা বিভাগ থেকে প্লেয়ারগুলো উঠে আসবে, কম্পিটিশন বাড়বে। এখন তো দেখা যায় যে আপনার আমাদের যে লঙ্গার ভার্সন যে খেলাগুলো হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে, সেখানে তো আমরা মানে বোর্ড থেকেই সিলেক্ট করে দেওয়া হয় যে কে কোথায় খেলবে। তা আমরা যদি ফিউচারে আপনার উদ্যোগে যদি দেখতে পাই যে জেলা ডিভিশন থেকে খেলোয়াড় উঠে আসছে, মেবি আমরা হয়তো 3টা ফরম্যাটের জন্য 3টা সেপারেট টিমও বানাতে পারি। ইউ নেভার নো, দ্য স্কাই ইজ দ্য লিমিট। মানে সো হ্যাঁ, এই দেখেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমরা তো খুব বলি যে দেখেন অস্ট্রেলিয়াতে এক ধরনের ক্রিকেট হয়, ইন্ডিয়াতে আরেক ধরনের ক্রিকেট হয়। ইন্ডিয়াতে এখন মোর দেন 30টা খালি ধরেন ইন্টারন্যাশনাল ভেনিউ আছে, বিগ বিগ স্টেডিয়াম। কিন্তু জানেন ওদের কিন্তু লক্ষ্য, কিন্তু ওদের ক্রিকেট চলছে, কিন্তু এখনকার ওদের টার্গেট হচ্ছে নর্থ ইস্ট, যেমন মণিপুর, আসাম, নাগাল্যান্ড। দেখেন আসামে কিন্তু রেগুলার ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ওরা ভাবছে যে আমাদের তো নর্থ ইস্টের ক্রিকেট এখনো ডেভেলপ হয়নি, আমরা কেন ওখানে ফোকাস করবো না। সো এই যে কান্ট্রি ওয়াইড একেবারে পুরো পরিপূর্ণ ক্রিকেট ডেভেলপমেন্ট বা ক্রিকেট খেলার যে একটা সুযোগ করে দেওয়া, সেটাই আমাদেরও লক্ষ্য কিন্তু এখানে, যে সবাই খেলবে ক্রিকেট। এবং এর আগেও বললাম যে জাতীয় দলের জন্য একটা কম্পিটিটিভ লাইন থাকবে, বাট এখানে মা মেয়ের সাথে খেলবে, ছেলে বাবার সাথে খেলবে, একটা কর্পোরেট কালচার ক্রিকেট হবে, স্কুলে ক্রিকেট হবে। আর একটা নতুন জিনিস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন, আপনিও যদি বলেন না আপনি স্কুল ক্রিকেট খেলেছেন, হ্যাঁ আমি নির্মাণ স্কুল ক্রিকেট খেলেছি। আমিও নির্মাণ স্কুলের প্রোডাক্ট। নির্মাণ স্কুলটা এমন ছিল যে একটা স্কুল ক্রিকেট, বাট নির্মাণ ছিল একটা স্পন্সর।
এখনো আমাদের একটা প্রাইম ব্যাংক করছে, দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব হুম। আমাদের জন্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা ছেলে ক্লাস 4 এর ছেলে যখন একটা ক্লাস 10 এর সাথে খেলে, হুম। সে কিন্তু 4 বা 5 এর ছেলে পিচের ওই বড় 22 গজ পিচ কিন্তু ওই পার দেখতে পারে না, ছোট একটা বাচ্চা ছেলে। এটা ঠিক না। হুম। তো আমরা যেটা চালু করার চেষ্টা করছি এবার, একটা প্রাইমারি স্কুলে একটা ক্রিকেট হবে, Brilliant, একটা হাই স্কুলের ক্রিকেট হবে, brilliant. আমরা উচ্চ মাধ্যমিক বা কলেজের ক্রিকেট হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট হবে। এতে হবে কি, আপনার এডুকেশনাল পাথওয়ে একটা ডিফারেন্ট লাইন থাকবে। ওই যে বলছিলাম যে সবাই খেলবে, এর মধ্যে একটা কম্পিটিটিভ লাইন থাকবে। তো এডুকেশন ইনস্টিটিউশনের ক্রিকেটটা আমরা সম্পূর্ণ আলাদা করে দেবো, কেননা একটা ছেলে প্রাইমারি স্কুলে খেলে সে যেন হাই স্কুলেও ক্রিকেট পায়, হুম। যখন হাই স্কুলে যে যাবে সে যেন কলেজেও ক্রিকেট পায়, এবং কলেজে যখন যাবে পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্রিকেট। সো এই লাইনটা যেন আমরা মিস না করি। তো এডুকেশনাল ইনস্টিটিউশন দিয়ে আমরা আরেকটা ক্রিকেটের নতুন লাইন চালু Absolutely. করতে যাচ্ছি। মানে ক্রিকেট আসলে স্কুল ক্রিকেটটা যে কতটুক একটা একটা এস্টাবলিশমেন্ট, যেটা একটা ফাউন্ডেশন হিসাবে হেল্প করতে পারে একটা ক্রিকেটিং নেশনকে। আই থিঙ্ক শ্রীলঙ্কা ইজ এ গ্রেট এক্সাম্পল। মানে শ্রীলঙ্কায় দেয়ার ডার্বিজ, মানে আমার যে এখানে লোকাল শ্রীলঙ্কান অনেক ফ্রেন্ডস আছে, যে লেটস সে ইন্ডিয়া পাকিস্তান খেলা যেরকম ট্র্যাকশন থাকে, ওদের স্কুল ডার্বিতেও এরকম ট্র্যাকশন থাকে, সবাই যায় খেলা দেখে। সো ইটস ব্রিলিয়েন্ট যে স্কুল ক্রিকেটের প্রতি যে আপনার একটা ফোকাস, আমরা আবার একটা রিফোকাস করছি। ইটস অবভিয়াসলি ব্রিলিয়েন্ট। আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ইন্ডিয়ার সেন্টার অফ এক্সেলেন্সের একটা আমি ভিডিও দেখেছি। অ্যাপারেন্টলি ওখানে আমি পার্সোনালি যাইনি, বাট আমি শুনেছি ওইখানে এক একটা মাঠ এক একটা কন্ডিশনকে হয়তো রেপ্লিকেট করে। তা আমরা কি এরকম কি কোনো চিন্তাধারা আপনার আছে, আর ভাবনা আছে যে সেন্টার অফ এক্সেলেন্স আমরা একটা এস্টাবলিশ করবো একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের? জি, আমাদের যে পূর্বাঞ্চলে যে মাঠটা আছে রাইট। সেখানে হয়তো স্টেডিয়ামটা একটা কমপ্লেক্সের মধ্যে পড়ে গিয়েছে এখন। কমপ্লেক্স মানে ভেরি এক্সপেন্সিভ, প্লাস ওটা ধরেন একটা আহ, আম, কিছু কিছু কয়েকটা প্ল্যান করে আবার ভেঙে এটা রিকনস্ট্রাকশনের মধ্যে জায়গায় আছে। কিন্তু রাইট। সেই প্ল্যানের মধ্যে আমরা চেষ্টা করছি যে আমাদের একটা সেন্টার অফ এক্সেলেন্স বা সিওই করতে যাচ্ছি, সেখানে হবে। তবে একটা করে আমরা ক্ষান্ত হব না, আমাদের যেটা প্ল্যান আছে, আমাদের যে মেজর মেজর ক্রিকেট সেন্টার গুলো আমরা তৈরি করতে যাচ্ছি, যেমন ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছিলেন, সেখানে আমরা একটা ছোট ছোট মিনি বিসিবি হেড অফ ক্রিকেট চিটাগং, রাজশাহী, সিলেট, রংপুর, বরিশালে করতে যাচ্ছি। সেখানে হেড অফ ক্রিকেট যিনি থাকবেন তার আন্ডারে যে জেলা কোচ গুলো আছে তারা কাজ করবেন, এবং সেখানে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন। একটা ফান্ডিং মডেল তৈরি করার চেষ্টা করছে, সেখানে ছোট ছোট সিওই হবে, বাট আমরা একটা বড় করে করার চেষ্টা করছি পূর্বাঞ্চলে, যেখানে আমাদের ছেলে এবং মেয়েরা সেখানে সেটা সুযোগ নিতে পারবে। প্লাস আমরা যখন কিছুদিন আগে প্লেয়ারদের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম, শেয়ার অ্যান্ড কেয়ার, সেখানে আমরা একটা সার্ভে করে দেখেছিলাম যে তাদেরকে আমরা কি দেই, তাদেরকে নিড। তো সেখানে যেমন রিহ্যাব সেন্টার, তারা একটা রিহ্যাব সেন্টার চেয়েছে, তাদের একটা উইদিন দ্য প্রেমিসিস একটা সুইমিং পুল চেয়েছে। সো ওই ওই সেন্টার অফ এক্সেলেন্সে আমরা ওটা করার চিন্তা করছি। প্লাস আমরা মিরপুর স্টেডিয়ামে আমরা চিন্তা করছি যে একটা একটা মেডিকেল সেন্টার যেটা আছে একটু বড় করে ধরেন ছোট ছোট ট্রিটমেন্ট গুলো করতে পারি সেখানে। সেখানে একটা সুইমিং পুল করা যায় কিনা, বা আমাদের যে একাডেমিক গ্রাউন্ডটা আছে সেটা আরো কত এফেক্টিভ একটা সেন্টার করা যায়। আর সবচেয়ে বড় কথা যে দেখেন আজকালকার যে ক্রিকেট, টি-20 ক্রিকেট, 50-50 ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট, এই তিন ধরনের ফরম্যাট খেলতে গেলে কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইপ অফ ক্রিকেটার্স লাগে। আলটিমেটলি হয়তো স্ট্রেট ওয়ে না, আমরা তিনটা সেন্টার করতে পারি। যেমন ধরেন টি-20 ক্রিকেটে ইউ নিড লট অফ এন্ডুরেন্স, ইউ নিড লট অফ এনার্জি। সো হয়তো পার্বত্য চট্টগ্রামের কোথাও একটা যেখানে হাই অ্যালটিটিউডে আমরা এন্ডুরেন্স ট্রেনিং করতে পারি, সমুদ্রের কাছাকাছি যেখানে থাকে সেখানে হয়তো আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প করতে পারি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আপনি নিজেও যারা ক্রিকেট খেলছেন জানেন যে ব্যাটারদের কালকে তৌহিদ হৃদয় 51 করে আউট হয়ে গেল। মানুষ কিন্তু দুই ভাবে আউট হয়, একটা ধরেন খারাপ খেলে আউট হয়, আর একটা অতি আনন্দে আউট হয়ে যায়। তো আমার 50 হয়ে গেছে বা আমার 100 হয়ে গিয়েছে, এই যে আনন্দে, এই যে স্ট্রেসে কিভাবে তারা আরো ভালো ব্যাট করতে পারে, এই জন্য আমরা ব্যাটিং এর একটা স্ট্রেস ট্রেনিং সেন্টার আমরা রাজশাহীতে, অনেক গরম হয় সেখানে, আমরা একটা প্ল্যান করছি করার জন্য। সো এটা আমাদের হয়তো এই মুহূর্তে প্রায়োরিটি না, বাট সিওই করার জন্য আমরা পূর্বাঞ্চলে প্ল্যান করছি ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আপনি যেহেতু অস্ট্রেলিয়া এখন প্রবাসী এবং আপনার ছেলে যেহেতু এখানে ক্রিকেট সিস্টেমে বড় হয়েছে, আপনি ডু ইউ হ্যাভ এনি টেক ফ্রম হিয়ার যে দিস, মানে এটা বিউটিফুল হাউ অস্ট্রেলিয়া হ্যাজ বিল্ড ইট, এখানে কিছু কি আপনি
চিন্তা করছেন যে বাংলাদেশে নেওয়া যায়? হ্যাঁ, ইনফ্যাক্ট আমি সব ইউথ ক্রিকেটারদেরকে বলবো যে তোমরা যদি ক্রিকেট শিখতে চাও, ইউ হ্যাভ টু গো টু ইংল্যান্ড। রাইট। নভেম্বর ওখানে মে মাসে এক ধরনের পিচ থাকে, জুন মাসে এক ধরনের পিচ থাকে, জুলাইতে এক ধরনের পিচ থাকে, সেপ্টেম্বরে এক ধরনের পিচ থাকে। তো ওই স্যাঁতসেঁতে উইকেট থেকে উইকেট থেকে আবার স্যাঁতসেঁতে উইকেটে শেখার জন্য ইংল্যান্ড। বাট অ্যাকচুয়ালি ক্রিকেট এক্সপিরিয়েন্স যদি কাউকে করতে হয়, সে অস্ট্রেলিয়াতে আসতে হবে। যে টাফনেস ক্রিকেটের কি, আপনি এগ্রেসিভ ক্রিকেট খেলতে হলে আপনি কি করতে হবে। সো এই জিনিসগুলো একটা মিক্স যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে দেখেন আমাদের শুধু বাংলাদেশ না, সমস্ত সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ যত অ্যাসোসিয়েট 20টা দেশ আছে এশিয়াতে, প্লাস সাম এক্সটেন্ট ওয়েস্ট ইন্ডিজে যত ক্রিকেট এডুকেশন আছে, অল ক্রিকেট অস্ট্রেলিয়ার কিন্তু একেবারে শুরু। তাদের যে কারিকুলামটা ক্রিকেট অস্ট্রেলিয়ার, সেটা আমরা আমরা আমাদের যে কারিকুলাম গুলো আছে কোচিং এ, সেগুলো আমরা মোটামুটি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ফলো করি বা আমাদের মতো করে করা তৈরি করছি। আমরা কদিন আগে একটা লেভেল 3 ফার্স্ট এভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে করছি, সেটাও ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে করেছি, বা রস টার্নারের সাথে, টার্নার ক্যাম্বেল। আরেকটা কাজ করেছি যেটা দেখেন আমাদের বিভিন্ন এজ গ্রুপে আমাদের ওই স্পেশালাইজ কোচের দরকার হয়, ন্যাশনাল টিম থেকে শুরু করে সব এজ গ্রুপে। তো আমরা শুরু করেছি স্পেশালাইজ ব্যাটিং কোচ কিভাবে হতে হয়। তো আমাদের যারা এই মুহূর্তে ব্যাটিং পটেনশিয়াল কোচ যারা আছে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, আশরাফুল, হান্নান সরকার, জাভেদ ওমর, যারা ব্যাটিং এর এখন স্পেশালাইজ কোচ হতে চায়, 18 জনকে নিয়ে আমরা স্পেশালাইজ ব্যাটিং কোর্স করেছি। আর পরবর্তীতে ফিল্ডিং, উইকেটিং, ফাস্ট বোলিং করবো। বাট এই বলার কারণ হচ্ছে এখানকার যিনি একজন কোচ সলিউশন বলে একটা প্রোগ্রাম, একটা কোম্পানি আছে না, তো তাদেরকে নিয়ে গিয়েছি। অ্যাশলি রস যিনি নিউজিল্যান্ডে হেড কোচ ছিলেন, আইসিসি একাডেমির কোচ ছিলেন, তো তাকে নিয়ে গিয়েছি স্পেশালাইজ ব্যাটিং কোচ করার জন্য। এবং তিনি বলেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়া উচিত এদের মধ্যে থেকে। হি হ্যাজ ফাউন্ড আ লট অফ ট্যালেন্টেড কোচেস আর অ্যারাউন্ড। তো বলার কারণ হচ্ছে যে এইগুলো সব অস্ট্রেলিয়াতে যেহেতু আমি থাকি, শিখেছি, তো এদের এই স্টাইলটা আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের সাথে কাজ করবে। তো এই হোল কোচিং বা ট্রেনিং এডুকেশন সিস্টেমটা আমি নট রেপ্লিকেট করছি, বাট উইচ ওয়ার্কস ফর আওয়ার কালচার, সেটা চেষ্টা করছি আমাদের মতো করার জন্য। ইট হ্যাজ টু ব্লেন্ড ইন। আপনি ইংল্যান্ডের কন্ডিশনের কথা বলছেন, আমার একটা কমেন্ট্রি স্টিন্ট অফ মাইকেল অ্যাসাসিন এন্ড নাসির হোসেনের কথা মনে পড়েছে, যে অ্যাশেজ সিরিজ চলছিল, বলছিল যে ক্লাউড চলে যাবে, রোদ আসবে, কন্ডিশন একরকম, ক্লাউড আসবে, কন্ডিশন আরেক রকম। এন্ড আই লাভ দেয়ার কমেন্ট্রি। আই থিঙ্ক অ্যাবসলিউটলি অ্যাট দ্য পিনাকল। যেহেতু আমরা ক্রিকেট নিয়ে আলোচনা, মানে ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ইন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, আপনি মাদ্রাসা ক্রিকেটকে ইন্ট্রোডিউস করছেন, এইটার পেছনে আপনার থট প্রসেসটা আসলে কি? হোয়াটস ইউর ভিশন? নাম্বার ওয়ান ভিশন হচ্ছে যে আমরা তো ক্রিকেট সবার জন্য চালু করছি। ওই যে এডুকেশনাল ইনস্টিটিউশন আমি মিস করে গেছি, মানে লাইনটা এত এত স্ট্রিম এবং এত ক্লিয়ার করছি। সেখানে মাদ্রাসায় যারা পড়ে তারা তো আমাদেরই স্টুডেন্ট, এবং তাদেরও ক্রিকেট খেলা উচিত। আমরা জানি যে তাদের ব্যস্ততা আছে, সকলের ব্যস্ততা আছে। যেমন ম্যাট্রিক পরীক্ষা যে ছেলেটা দেয় তারও তো ব্যস্ততা থাকে। জানো না, আমাদের যখন আমরা সাধারণত যখন ফিক্সার গুলো করি তখন দেখি কখন ফাইনাল পরীক্ষা নেই, ওই সময় আমরা খেলাগুলো দিই সাধারণত। তো মাদ্রাসাতে যারা যারা ক্রিকেট ফ্যান আছে বা ক্রিকেট খেলতে চায়, তাদের তো সুযোগটা পাওয়া উচিত। তো হয়তো ওই লক্ষ্যেই আমরা তাদেরকেও ক্রিকেটে আনছি। সব জায়গায় মেধা আছে, আর মূল লক্ষ্য হচ্ছে আমরা ক্রিকেটের ফ্যান সবাইকে বানাতে চেষ্টা করছি, সবাই যেন ক্রিকেট খেলে। এটা অসাধারণ উদ্যোগ। এটা সবাই ওভারলুক করে কিন্তু মাদ্রাসা একটা, এটা এই জিনিসটা যে আপনি দেখেছেন, এটা একটা অসাধারণ, আমরা বলবো সবাই ওভারলুক করে গিয়েছে। কিন্তু না, ওভারলুকের থেকে বড় কথা যে আপনি প্রাইমারি স্কুলেও কিন্তু আপনি আমাদের ভবিষ্যতে যারা ধরেন প্রাইম মিনিস্টার বলেন, বেস্ট পাইলট বলেন, বেস্ট সৈনিক বলেন, বেস্ট ক্রিকেটার বলেন, ফুটবল, সবাই স্কুলে। তো ওইখানে যদি আমরা ঠিক মতো না কাজ করি বা তাদেরকে যদি ক্রিকেটে আমাদের আশাবুল ভাই বলতো যে ক্রিকেটটা অনেকটা কমপ্লিট কোড অফ লাইফ। যে আমরা যখন একটা ছেলে ভালো খেলে, সে কিন্তু অনেক ডিসিপ্লিন ক্রিকেটার হয়, এবং ছোটবেলায় যদি তাকে আমরা ক্রিকেটের মাধ্যমে ডিসিপ্লিন করে, সে হয়তো ফিজিক্সে বা অঙ্কেও ভালো হতে পারে ওই ডিসিপ্লিনটার কারণে। ভাইস ভার্সা, হয়তো ওই ডিসিপ্লিনটার কারণে ভালো ক্রিকেটারও হতে পারবে। দেখবেন একটা অ্যানালাইসিস আছে, দেখবেন যে 1 নম্বর বলে, 3 নম্বর বলে এবং 6 নম্বর বলে মানুষ বেশি চার খায়। দেখবেন কেন জানেন?
ওই সময়টা তার ডিসিপ্লিনটা কম থাকে বা মনোযোগ কম থাকে। একটা চার খেলে আচ্ছা, পরের আচ্ছা। বলটা সে চার খায় না। বাট পরের বলটা চার খাওয়া যে তার মেন্টাল স্টেটটা থাকে প্রথম বলে থাকলে হয়তো হতো না। Correct, হতেও পারে। correct. বাট হ্যাঁ, এই ডিসিপ্লিন বা এই কনসেন্ট্রেশনটা হ্যাঁ, না কাজে লাগবে আসলে জীবনের কাজে। মেন্টাল হেলথ মানে মেন্টালিটি যে স্ট্রং একটা মানে ক্রিকেট দ্যাট ইটস এ মেন্টাল গেম, উই অল নো দ্যাট। অ্যান্ড এটা যে আমার প্রায় সময় হয়তো আমরা সবসময় শুনি, এটা কোয়েশ্চেন হয় যে হাউ ক্যান বাংলাদেশ ক্রিকেট টিম বি মেন্টালি স্ট্রং? ইট জাস্ট ডাজ নট, আই গেস, কাম যে আচ্ছা আজকে আমি একটা কাউন্সিলিং সেশন নিলাম, ঠিক হয়ে গেল। এটা আসলে একটা কালচার দ্যাট হ্যাজ টু বি বিল্ড অন টু perform at the highest level, and it's about what 25 years now we have had our test status, and একটু ক্রিকেট এন্ড ডিপ্লোমেসি নিয়ে আপনার সাথে একটা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ধরেন জাস্ট দিস ডিপ্লোমেসি আগে আই এম সরি Sure, টু ইন্টারাপ্ট। sure. আমরা যেটা ওই যে ডিসেন্ট্রালাইজেশনের প্রোগ্রাম করছি, আমরা অলরেডি টেস্ট প্রোগ্রাম করেছি রাজশাহী বিভাগে এবং রংপুর বিভাগেও করতে যাচ্ছি। তো এতে হবে কি, আমরা 16 এবং 18 বছরের ছেলেদেরকে তাদেরকে 50 ওভারে খেলা খেলিয়ে 16টা করে বেস্ট প্লেয়ার বের করে আনছি হুম, এবং তাদের খেলা হবে আলটিমেটলি 19 যে খেলাগুলো সব 90 ওভারের খেলা হবে। right. তো লং এভার্সন ক্রিকেট খেললে হয়তো এই মানসিক দিকটা বা সিলেকশন অফ বল হুম, বা রিলিজ অফ উইকেট কিপার, বিশেষ করে উইকেট কিপারদের, স্লিপ ফিল্ডারদের, হুম। স্পিন বোলারদের অনেক কাজে লাগবে। সো লং এভার্সন ক্রিকেটটা ইট উইল রিয়েলি হেল্প। এটা কয়দিনের খেলা হবে? 2 days নাকি 3 days? এটা 2 days 2 days, আপাতত, okay. 2 days 90 এবং ফাইনালটা যদি সম্ভব হয় 3 দিনের ক্রিকেট। Fantastic, সরি, fantastic. আপনি ডিপ্লোমেসি নিয়ে বলছেন। No, absolutely, that's fine. ক্রিকেট অ্যান্ড ডিপ্লোমেসি আমরা যেটা বলছিলাম যে ইনিশিয়াল ইয়ার্স আপনি তো অবভিয়াসলি ছিলেন তখন। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমরা কিন্তু ইংল্যান্ডে ট্যুর করেছি, অস্ট্রেলিয়া ট্যুর করেছি, আমরা বিভিন্ন বড় বড় দেশ তখন ক্রিকেটিং স্ট্যাবলিশ ক্রিকেটিং নেশন, সেখানে আমরা ট্যুর করেছি। বাট আবার গত 15 বছরও 16-17 বছর আমরা দেখেছি উই হ্যাভ নট ট্যুরড অস্ট্রেলিয়া অ্যাট অল, ইফ আই ইউজ দ্যাট অ্যাজ অ্যান এক্সাম্পল। লাইক people like Tamim Iqbal have retired without even playing a single bilateral in Australia. So why do you think this is the case? Or do you think they just have a busy calendar, or আমরা ওই রেপোর্টটা মেনটেন করছি না তাদের সাথে? How's the future looking? Because I understand যে ভালো নেশনের সাথে খেললে আমরা আরো ভালো হব, আরো বেটার হব from where we are today. ক্রিকেটটা আমার এভাবে বলা উচিত হবে কিনা জানি না। ক্রিকেটটা হ্যাজ বিন হাইজ্যাক্ট বাই কিছু বিজনেসম্যান, কিছু পলিটিশিয়ানস যারা ভাবে যে ক্রিকেট ইজ অনলি কমার্শিয়াল। সো যখনই একটা বড় দেশের সাথে একটা ছোট দেশ খেলতে যায়, এই ধরেন বিশ্বকাপ ক্রিকেট 50 ওভার, যেখানে 10টা দেশ খেলবে, এখানে তো আরো দেশ খেলা উচিত। কিন্তু কমার্শিয়ালি যখন চিন্তা করে যে নেপাল যদি অস্ট্রেলিয়ার সাথে খেলে বা নামিবিয়া যদি ইন্ডিয়ার সাথে খেলে, হয়তো 50 ওভারের যে 7 ঘন্টা যে অ্যাডভার্টাইজমেন্ট তারা ব্লক করে রেখেছে টেলিভিশনের জন্য, হয়তো বিক্রি করা হবে না, তখন লস হবে। সো ইট ইজ সো কমার্শিয়ালাইজড নাও হয়ে গিয়েছে যে যখন শ্রীলঙ্কা শুরু করে তখন রেগুলার কিন্তু অস্ট্রেলিয়াতে এসে তারা খেলতো এবং টেস্ট খেলতো, ওয়ানডে খেলতো, ট্রাই নেশন খেলতো। তো বাংলাদেশ এমন একটা জায়গায় এখন অবস্থান করছে, না রেগুলার আফগানিস্তানের সাথে খেলবে, না রেগুলার অস্ট্রেলিয়ার সাথে খেলবে। তো অনলি ওয়ে টু কাম আপ টু, অফকোর্স ডিপ্লোমেসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের লাস্ট আইসিসির মিটিং এ ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম যে আমাদের বাংলাদেশ দল যদি সিডনি বা মেলবোর্নে বা বড় শহরে আসে, আমি গ্যারান্টি দিচ্ছি 35,000 to 40,000 বাংলাদেশি প্রত্যেকদিন টেস্ট ম্যাচ দেখতে যাবে, আই গ্যারান্টি। এইভাবে কনফিডেন্স নেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন যে তারা তাদের যে এফটিপি যেগুলো থাকে সেগুলো হয়তো 5 বছর 7 বছর করে রাখে। তারপরে বাংলাদেশ টিম আসছে ডারউইন এবং ক্রেনসে আগামী বছর। বাট এইটা দুটো জিনিস নির্ভর করবে, একটা হচ্ছে কমার্শিয়াল ভ্যালু, আর একটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল পারফরমেন্স বা র্যাঙ্কিং বৃদ্ধি করা। এই দুটো হলে অটোমেটিক্যালি এখন যে সিচুয়েশন আছে সেখানে আমরা আরেকটু বেটার পজিশনে যেতে পারবো। পরবর্তী আমার যে কোয়েশ্চেনটা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল এবং আপনার কাছেই জিজ্ঞেস করা, আপনি মনে হয় পারফেক্ট পারসন জিজ্ঞেস করার জন্য, কারণ সেদিন উপস্থিত ছিলেন আপনি। সেটা হলো যে ইন্ডিয়া পাকিস্তানের এই হ্যান্ডশেক ইস্যুটা, এই যে মহসিন নাকভির থেকে পুরস্কারটা না নেওয়া, এই কন্ট্রোভার্সিয়াল, এই যে
আপনি আপনার মতামতটা কি এই ক্রিকেটের মধ্যে আপ- উম, অভ্যন্তরীণ রাজনীতিকে জড়িয়ে ফেলা একটা দেশের রাজনীতি আমরা অবশ্যই এটা কাজ করবে, জি আপনি এটা কিভাবে দেখেন? তার আগে বলে নেই, ওই সিচুয়েশনটা আমি উপস্থিত ছিলাম এবং জি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল জি এবং আমি ডাইসে ছিলাম, কোট পরতেই হয়েছিল। জি জি আর আমার কোটটাও ছিল একটা উলেন কোট। Oh. তো আমার কাছে শারীরিকভাবে আমি খুবই বিধ্বস্ত ছিলাম। জি জি পুরো জামা ভিজে ছিল ঘামে, আর প্রায় 41 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, কোনো দল আসছে না প্রাইজ নিতে। এটা একটা এম্বারাসিং, এটা Absolutely. একটা এখানে Very দাঁড়িয়েছিলাম। যাই হোক, disrespectful to the podium as well. মানে the whole, অ্যাবসলিউটলি আমি কাপ দেখতে পাচ্ছিলাম দূরে, কিন্তু আনতে পারছে না। ওইদিকে ইন্ডিয়া টিম আসছে না, ওইদিকে পাকিস্তান টিম দাঁড়ায় আছে। তো এটা কোনো একটা ভালো ঘটনা না, এত বড় একটা এশিয়া কাপ, এত বড় একটা। আর আমরা সবসময় ক্রিকেট বলি, ক্রিকেট ইজ এ জেন্টলম্যান স্পোর্টস। ক্রিকেটটা উইদিন ক্রিকেট ফ্র্যাটার্নিটির মধ্যেই থাকা উচিত। যখন দেশ খেলে, তখন দেশ খেললেও একটা, জানেন আপনারা, আমরা সকলে জানি যে আইসিসি কখনোই গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স অ্যালাউ করে না। সামহাউ এখানে দেখা গিয়েছে যে ওটাই হয়েছে হয়তো আলটিমেটলি, বাট এটা কখনোই কাম্য নয়। যখন দেখি একটা দেশ গতকালকে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে হারলো, হাত মিলাচ্ছিল, খুব স্বাভাবিক লাগছিল। হ্যাঁ হ্যাঁ সেটাই স্বাভাবিক থাকা উচিত এবং আমার কাছে মনে হয় দরকার না খেলা ভালো। ক্রিকেট খেলার আমাদের প্লেইং কন্ডিশনে একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট আছে, হচ্ছে স্পিরিট অফ দিস গেম। সো স্পিরিট অফ দ্য গেমটা আমাদের আপহোল্ড করা উচিত এবং ফলো করা উচিত, আদারওয়াইজ আমাদের খেলা দরকার নেই। Absolutely. And I think on a lighter note, Ramiz Raz and Amir Sohel commentary stinte with the game between Pakistan and South Africa bolchilo that it's getting out of hands. It's good to see যে people are shaking hands. So even Ravi Shastriও যখন দেখেছে যে ট্রফিটা নেওয়া হয় না, he was also, he didn't like it basically. He said it on air যে this is uncalled for. You're happy to play against Pakistan on the field, but you're not happy to take the trophy from someone who's Pakistani. It's somewhere you draw the line essentially. এটা এম্বারাসিং ছিল, খুবই এম্বারাসিং। এরকম সিচুয়েশনে ক্রিকেট মনে হয় আর কখনো পড়েনি। জি তো জি এরকম সিচুয়েশনে একদমই আনপ্রেসিডেন্টেড। যারা এই পর্যায়ে নিয়ে এসে, দে শুড বি কোশ্চেন ওয়ান ডে। হ্যাঁ, ইটস আনফরচুনেট। এন্ড আরেকটা জিনিস যেটা এই একই প্রসঙ্গ হয়তো একটু সিমিলার, সেটা হচ্ছে যে ইন্ডিয়া সাসপেন্ড করেছে তাদের ট্যুর টু বাংলাদেশ টু জুলাই 2026। আপনার কি মনে হয় যে জুলাই রেভলিউশনের পরে there is a bit of a crack in our relationship between BCCI and BCB, নাকি এরকম কিছু না? আমার মনে হয় না এটা ঠিক না। অফকোর্স আমাদের রিলেশনশিপটা ভালো, বিকজ যেহেতু আমরা ওদের সাথে, ইন্ডিয়ার সাথে আমাদের ক্রিকেট কার্যক্রম এখনো খুবই ভালোভাবে চলছে। তারা আমাদেরকে যে কারণটা বলেছিল যে আমাদের যেহেতু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু বলেনি, বলছে এই মুহূর্তে আমরা যেতে পারছি না, বাট আমরা এটা পোস্টপোন করছি, ক্যান্সেল করছি না। সো আশা করছি আগামী অগস্টে তারা, এবং কোয়ার্ডিয়াল, এটা ডিসিশনটা হচ্ছিল অত্যন্ত কোয়ার্ডিয়ালি, দুটো বোর্ডের লোকজন বসে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং আশা করছি যে অগস্টে ইন্ডিয়া আসবে, আমরাও যাব। আমাদের মেয়েদের টিম তো ট্রাভেল করছে ইন্ডিয়াতে, ওয়ার্ল্ড কাপ খেলছে। তো আমরা ওই লাইনে কখন চিন্তা করিও না, এবং আমাদের সবার আগে ক্রিকেট। সো আই ডোন্ট থিঙ্ক সো এনিথিং উইল হ্যাপেন। আমাদের রিলেশনশিপটাও ইজ রিয়েলি রিয়েলি গুড। ওকে, ফ্যান্টাস্টিক। একটা কোয়েশ্চেন আমার সঙ্গে করার ইচ্ছা ছিল এই ভারতের ব্যাপারে, ইন্ডিয়ার ব্যাপারে। ইন্ডিয়ার কন্ট্রিবিউশন, মানে কমার্শিয়াল কন্ট্রিবিউশন টু ক্রিকেট, আই থিঙ্ক ইজ সারপাসিং অল দ্য আদার ক্রিকেটিং নেশনস, সো দে অবভিয়াসলি হ্যাভ আ সে। বাট আপনি কি এটা মনে করেন না যে আইসিসি জাস্ট কমার্শিয়াল অ্যাসপেক্টের জন্য আমি ইন্ডিয়াকে সার্টেন পাওয়ার দিব, যেখানে আইসিসি শুড বি আ বডি যেটা একটা নিউট্রাল পজিশন থাকা উচিত? আপনি কি মনে করেন একখানে একটু নিউট্রালিটির একটু কোয়েশ্চেনেবল মানে হচ্ছে? বেসিক্যালি আই গেস 38 to 40% of the revenue is shared with India, as opposed to the other, মানে অন্য ফুল member cricketing nation হয়তো এতটুকু nowhere close to 38 to 40% share পায়। সো আপনার কি মনে হয় এখানে এটা কি জাস্টিফাইড, ফেয়ার অন দি আদার ক্রিকেটিং নেশন? এক একটা অর্গানাইজেশন এক একভাবে চলে, কিন্তু আপনি ফিফার যে ডিস্ট্রিবিউশন মডেল বলেন, বা হকির যে ডিস্ট্রিবিউশন বা রাগবির ডিস্ট্রিবিউশন মডেল ভার্সেস ক্রিকেটের ডিস্ট্রিবিউশন মডেলটা ডিফারেন্ট। ক্রিকেটের যে ইনকাম, যে কমার্শিয়াল ভ্যালু বলবো না, ইনকাম এই মুহূর্তে হিউজ ফ্রম ইন্ডিয়া।
জি জি, হিউজ। এবং এর আগে যখন আমরা এসএসসিতে ছিলাম তখন আম, যেহেতু এশিয়া থেকে, ইন্ডিয়া তো এশিয়ার মধ্যে, তো এশিয়া থেকে যেহেতু ইনকামটা আইসিসি সবসময় বেশি করতো, সেই জন্য এশিয়া হোল ডেভেলপমেন্টের 50% টাকা এসএসসি কে দিতে হতো, ডেভেলপমেন্ট ফান্ডটা, কেননা এশিয়া থেকে টাকাগুলো আসছে। তো সেম ওয়েতে এখন ইন্ডিয়া হয়তো কন্ট্রিবিউট করছে, ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে বা আইসিসি যে স্পন্সর্স গুলো আছে, সেই লক্ষ্যে হয়তো এটা বোর্ড সিদ্ধান্ত নেয় যে কে কত পার্সেন্ট পাবে বেসড অন দ্য র্যাঙ্কিং, বেসড অন দ্য কন্ট্রিবিউশন, সবকিছু। এখানে বলে রাখা উচিত যে আইসিসি কিন্তু নতুন গ্রোথ মার্কেট খুঁজছে, যেমন ইউএস, চায়না, মিডল ইস্ট। এটা কারো উপরে ডিপেন্ডেন্সি হতে চায় না আইসিসি। জি তো আইসিসি ইজ লুকিং ফর নিউ মার্কেটস। এবং এখানে চায়না, আমি ওখানে ধরেন গত 19 বছর ধরে, 20 বছর ধরে কাজ করছি, এখনো তাদের যে ক্রিকেট কমিটি গুলো হয় বা তাদের বড় বড়, সেখানে আমাকে মেম্বার হিসেবে রেখে দেয় তারা। আই নো দেম সো ওয়েল। সো আমি দেখেছি যে তারা ভেরি বিজনেস মাইন্ডেড, তারা বিজনেস ক্রিকেট নিয়ে এতটাই চিন্তা করে। তারা কিন্তু এক পর্যায়ে এই লাদাখ ওয়ারের আগে কিন্তু তারা আইপিএল, ইন্ডিয়ান টিম সবাই স্পন্সর ছিল, কিন্তু ওপো, ভিভো, সব মোবাইল ফোন কোম্পানিগুলো। তারা এখন তাহলে ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে আসছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্পোর্টসে, এবং ক্রিকেটে আসবে তারা। তো এই মুহূর্তে যেহেতু কন্ট্রিবিউশনটা মোস্টলি ফ্রম ইন্ডিয়া, এবং এটা বোর্ড সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে কে কত পার্সেন্ট পাবে বেসড অন দি কন্ট্রিবিউশন প্লাস র্যাঙ্কিং প্লাস, দেখেন বাংলাদেশ বিশ্বকাপ খেলে বলে আইসিসি তে কিন্তু টাকা ইনকাম করে আইসিসি, বাংলাদেশেরও একটা বড় কন্ট্রিবিউশন আছে। তো এই কন্ট্রিবিউশনের উপরে নির্ভর করে সাধারণত টাকাগুলো বা বা ফান্ডিং গুলো যায় আর কি। হ্যাঁ, অফকোর্স এখানে ইনফ্লুয়েন্স ডিরেক্টলি কিছু থাকে না, সব পলিসির আন্ডারে থাকে এবং পলিসির মধ্যে থেকে কাজ হয়। বিপিএল সবসময় হট টপিক। তো আমরা লাস্টবারের বিপিএল এ দেয়ার ওয়াজ আ লট অফ কন্ট্রোভার্সিস। আপনি এবার বিপিএল আমি কিছু কিছু সংবাদ মাধ্যমে যেটা শুনেছি, আপনি পার্সোনালি একটা রোল প্লে করবেন, আপনি এই জিনিসটার দায়িত্ব। হোয়াট চেঞ্জেস, হোয়াট নিউ উইল উই সি এই বিপিএল এ? ফার্স্ট অফ অল, আমার এখানে ওই যে প্রথম টেনিয়রে যখন আসলাম 4 মাসের জন্য, তখন আমি ইচ্ছা করে বিপিএল এর কোনো কাজ নেইনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে 4 মাস পরে আমি থাকবো না। তা আমাদের একজন ডিরেক্টর ছিলেন, মাহবুব ভাই, উনি শুরু করেছিলেন, সামহাও উনি আর এই সম্পৃক্ত নেই এখানে। তখন মনে হলো যে একেবারে কম সময়, এবং এই কম সময়ের মধ্যে আমরা আইএমজির সাথে কথা বলছি, আমাদের বিপিএলটা গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে। তো সবকিছু মনে হয়েছে যে এইবারের বিপিএলটা আমরা একটা পরীক্ষামূলক বলবো না, একটা নতুন কিছুও না, মানে স্বচ্ছ বিপিএল করার প্ল্যান আছে। স্বচ্ছ বিপিএল বলতে বোঝাচ্ছে যে সব থেকে আগে যে স্বচ্ছতা আনতে হবে সেটা হচ্ছে যে আমাদের নিয়ত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে ফ্রাঞ্চাইজি গুলো নেব তাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করবো, কেননা আমরা এখানে, আপনারা জানেন যে অ্যালেক্স মার্শাল, যিনি আইসিসির হেড অফ অ্যান্টি কারাপশন ছিলেন, তাকে আমরা অ্যাডভাইজার হিসেবে রেখেছি। তিনি কিছু অ্যাডভাইস করছে কিভাবে একটা ক্লিন একটা ফ্রাঞ্চাইজি গুলো আনা যায়, যেখানে তাদের তাদের ইনকাম, তাদের ইন্টেনশন, তাদের তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, তাদের কনসিস্টেন্সি অফ ক্যাশ ফ্লো, তারপর তাদের স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো দিক দেখে আমরা চেষ্টা করছি যে একটা স্বচ্ছ বিপিএল করার জন্য যে স্টেপ গুলো নেওয়া হচ্ছে সেগুলো নিয়েছে। আমাদের যে টিমটা আছে, ইফতেখার মিটু ভাই, তিনি মেম্বার সেক্রেটারি, প্লাস আমাদের যে অন্যান্য যারা মেম্বার্স আছে, সকলে মিলে চেষ্টা করছি যে একটা ক্লিন বিউটিফুল বিপিএল করতে, যাতে করে জানি আমরা তো এবারে জানেন যে 5 বছরের জন্য একটা দলকে আমরা ফ্রাঞ্চাইজি মালিকানা দিচ্ছি। তো 5 বছর পরে যেন ফ্রাঞ্চাইজি গুলো ভাবতে পারে এবং বিশ্বাস করে যে না, উই শুড কন্টিনিউ। আর এই 5 বছর করে আমাদের তো লাভই হচ্ছে, লস হয়নি। তো ওই রকম একটা কস্ট এফেক্টিভ, হাই পারফর্মিং, ভালো এনভায়রনমেন্টের মধ্যে বিপিএল করার চিন্তা করছি, যদি আমাদের সময়টা খুব কম, বাট হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন মিডিয়া রিপোর্টে আসছে যে 5টা টিম টার্গেট করে বিপিএল হচ্ছে, এটা কি সত্যি নাকি আর মানে আরো বেশি টিম নেওয়া হবে ইফ নিডেড? আমাদের কাছে এই মুহূর্তে প্রায় 11-12টা রিকোয়েস্ট এসছে। আমাদের 28 তারিখে ইউআই যে আমরা দিয়েছি সেটা আসবে। প্রায় 8 থেকে 9টা দল চলে এসছে। ওই যে বলছিলাম যে ভালো করে দেখে নেওয়া এবং সময়ের ব্যাপার। তো আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে 4টা টিম। তারপরে যদি এক্সট্রাঅর্ডিনারি একটা টিম পাই, 5টা টিম। এর বেশি আমরা না যাওয়ার চেষ্টা করব, কেননা আমাদেরকে তো এই এই যে কাজটা বা যে প্রমিসটা করছি সেটা উইদিন দ্য কন্ট্রোল করতে হবে।
তো Right. 5টার বেশি হয়তো আমরা টিম নেব না। Okay. আমি আজকেই শুনছিলাম ফাহিম ভাইয়ের একটা রিপোর্ট, সেটা হলো আপনারা এবার মনে হয় অ্যালাউ করছেন ফরেন ইনভেস্টমেন্ট, মানে আপনার ফরেন ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি কেউ এটা বিপিএল এর টিম নিতে পারে, এটা কি সত্যি? যে কটা এক্সপ্রেশন এসছে এ পর্যন্ত এখনো ফরেন কেউ আসেনি। ফরেন কেউ আসেনি, আচ্ছা। আম, প্রশ্নটা আমরা এখন একটু বাংলাদেশের এখন কারেন্ট পারফরমেন্স এবং ফিউচার নিয়ে প্রথম প্রশ্নটা করব। যদিও আপনি সিলেক্টর না, আপনাকে ওই স্পটে দিতে চাচ্ছি না, কিন্তু এই আমরা মনে হয় এই রিসেন্ট টাইমে আমরা হয়তো এই স্পেসটা ধরতে পেরেছি টি-20-র, কিন্তু এদিক দিয়ে আবার ওয়ান ডেতে আমাদের খুব আম, করুণ অবস্থা। কারণ ওয়ান ডেতে যেরকম রান করছি, টি-20-র মতো 20 ওভারের গেমে কিন্তু আমরা 150 রান করছি, সেখানে ওয়ান ডেতে একের পর এক, এটা কন্টিনিউয়াস, এটা আসলে এটা একটা দুইটা গেম না যে একটা দুইটা দিন খারাপ গেল, এটা পরপর 3টা ম্যাচেই খুব বিচ্ছিরি ব্যাটিং। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে মানে দ্য কমন পিপলস কোয়েশ্চেন ইজ আমরা কেন এখনো ফেল করছি, মানে আমরা কেন এখনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে পারলাম না। এটা একটা কমন পিপলের কমন পারসেপশন অফ দ্য পিপল ইন বাংলাদেশ। ফার্স্ট অফ অল আমাকে আপনাদের সামনে মেনেই নিতে হচ্ছে যেটা ফ্যাক্ট, যে যেই দলটা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে 2015 সালে, যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে 17-তে, যে দলটা একদিনের ম্যাচে মানব টপ টিম ছিল, সেই টিমটা এই মুহূর্তে ভালো করছে না। গোড়া থেকে যদি বলি, প্রথমেই আমাদের যে কিছু নিউক্লিয়াস ছিল, তামিম ছিল, সাকিব ছিল, মুশফিক ছিল, মাহমুদুল্লাহ ছিল, মুস্তাফিজ তখন নতুন নতুন এসছে, সবাই একসাথে ধরেন ফায়ার করতো, তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছিল অনেক। এই রিপ্লেসমেন্টটার জন্য আপনার দরকার ছিল গোড়ায় যেটা, সেটা হচ্ছে যে লিস্ট এ ক্রিকেটের কম্পিটিটিভনেসটা বাড়ানো, বা লিস্ট এ ক্রিকেট যেটা হয় 50 ওভারে, সেখানে আমরা কি করছি, সেখানে খেলে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ অনলি। ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলাগুলো হয় বা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা যেই উইকেটে হয় বা যে সময় হয়, এটা কখনোই একটা একটা রেডিমেড কিছু ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট আপনাকে প্রডিউস করে দেবে না। এখানে এখানে না আছে কোনো ওই লেভেলের প্রতিযোগিতা, না আছে এখানে দুটো তিনটা টিম তারা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে, তারা প্লেয়ার প্রডিউস করে না, তারা রেডিমেড প্লেয়ার নিয়ে দিয়ে তারা খেলায়। তো এখানে প্লেয়ার প্রডিউসের কোনো ব্যবস্থাও নেই, এখানে ওই প্রতিযোগিতামূলক ব্যবস্থাটাও ছিল না, যার জন্য আমাদের কাছে মনে হয় যে দেখবেন টি-20-তে আমরা ভালো খেললে ওই দলটার 80% ক্রিকেটাররা আবার খেলে 50-50 ক্রিকেট, এবং তারা খেলছে টি-20 ক্রিকেটের মতন 50-50 ক্রিকেট। এই যে অ্যাডজাস্টমেন্টটা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারকে আনতে হবে, বা আমাদের নাম্বার অফ এই যে 3 ফরম্যাটের 3 ধরনের 3টা টিমের যে আপনার 80% প্লেয়ার এক্সচেঞ্জ করার যে একটা অ্যাবিলিটি থাকা, সেটা আমাদের নেই। ব্যাটিংটা খুব কঠিন একটা কাজ। ব্যাটিংটা আপনি জানেন যে ব্যাটিংটা ভেরি ওপেন স্কিল, এখানে ভালো করতে হলে আপনাকে মাইন্ডসেট চেঞ্জ করতে হয়। কিছু প্লেয়ার যেমন কুমার সাঙ্গাকারা বলেন, মাহেলা জয়াবর্ধনে বলেন, বিরাট কোহলি বলেন, কিছু প্লেয়ার বাদ দিলে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা খুব কঠিন। সো আমার কাছে মনে হয় যে আমাদের দুটো জিনিস আমাদের উন্নতি করতে হবে। আমরা কিন্তু হেরেই চলেছি, গতকালকেও আমরা জিতেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, কিন্তু জিতলেও কিন্তু অত কনভিন্সিং, মানে কনভিন্সিং হয়তো রানে দেখতে মনে হবে, কিন্তু উইকেটে ফেভার পেয়েছি আমরা হোমের অ্যাডভান্টেজ পেয়েছি আমরা ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে একটা ওয়ার্ল্ড ক্লাস, একটা ওয়ার্ল্ড বেস্ট টিমও না। সো এটাই একটা বড় সর্বোচ্চ সাফল্য না? আবার আফগানিস্তানের সাথে যে 3টা 50 ওভারে খেলা হেরেছি, প্রথম ম্যাচটা বাদ দিলে আমরা দুটো ম্যাচ বাজে ক্রিকেট খেলেছি। তো আমাদের কিন্তু এখানে মেনে নিতে হবে যে উই আর নট ডিক্লাইনিং, উই হ্যাভ ডিক্লাইন্ড। এখন হয়তো আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে আওয়ার ব্যাটার্স নিড টু পারফর্ম। আমাদের বড় দেখেন, আমি তো জানি না কবে আমরা লাস্ট ওয়ান ডে তে সেঞ্চুরি করেছে আমাদের ক্রিকেটাররা। I think 3 years হয়ে গেছে মোস্ট লাইকলি। তো এটা আমি খুব মন দিয়ে রিসার্চ করছিলাম কিছু জিনিস, যে আপনি যদি 50 ওভারের ক্রিকেটের টপ 42টা ব্যাটসম্যান দেখেন, সেখানে দুটো ব্যাটসম্যান বাংলাদেশের আছে 42টা ব্যাটারের মধ্যে, একজন 32 নম্বর বা 33 নম্বর এরকম জায়গায় আছে। ওয়ার ইজ ইউর টপ 10 ব্যাটারের একটা ব্যাটারও নেই। সো অ্যানালাইসিস বলে দিচ্ছে নেই, পারফরমেন্সে বলে দিচ্ছে নেই, বাট প্রক্রিয়া যদি আমরা না শুরু করি, আমি পার্ট অফ ইট। আমি যদিও বোর্ডের প্রেসিডেন্ট, আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করি না, কোনো সিলেকশনে ইন্টারফেয়ার করি না, পারফরমেন্সের পরে হ্যাঁ ভালো খারাপও বলি না, কেন আমার
আমাদের ক্রিকেট বোর্ডে 23টা ডিপার্টমেন্ট আছে, ক্রিকেট অপারেশন জাস্ট ওয়ান অফ দেম। তারপরেও অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এক্স ক্রিকেটার, আমার কাছে মনে হয় যে আমরা উই আর নট প্লেইং গুড ক্রিকেট ইন ওয়ান ডে ক্রিকেট। খেলতে হলে আমাদের বোলিং ইজ ফ্যান্টাস্টিক, ফিল্ডিং ইজ ওয়ান্ডারফুল, রানিং বিটুইন দ্য উইকেট। আপনি গতকালকে সোহান যে উইকেট কিপিং করলো, আমার তো মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে এই ধরনের কিপিং, এই লেভেলের কিপিং, এই প্রেশার ম্যাচে এই ধরনের কিপিং দেখা সম্ভব না। আনবিলিভেবল। আমার কাছে তো পার্সোনালি মনে হয় যে এখন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইডস ইন ওয়ার্ল্ড ক্রিকেট। ক্যাচেস অ্যামেজিং, জাস্ট গোইং টু দ্য নেক্সট লেভেল, মানে এবং ফিল্ডিং। এই ক্রেডিটটা আমি তো প্লেয়ারদের দিতে চাই, তবে আমাদের একজন অফকোর্স একজন ট্রেনার আছে অস্ট্রেলিয়ান, নেথান কেলি। ওর যে ট্রেনিং বা ও যে অ্যাজ এ ট্রেনার ও যে ধরনের কাজ করে, আমার মনে হয় আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রানিং বিটুইন দ্য উইকেট টিম। এখন দেখবেন কি সুন্দর রানিং করে আমাদের টিম, বাট ক্রিকেট স্কিল আই থিঙ্ক উই নিড টু ডেভেলপ। আমাদেরকে ক্রিকেট স্কিল, কিভাবে ইনিংস বড় করতে হয়। 50 ওভারের ক্রিকেটে 90 বল খেলে যদি আমরা কেউ 50 করি, দিস ইজ নট এ গ্রেট ইনিংস। অ্যাবসলিউটলি। টেন্ডুলকারের ম্যাক্সিমাম 100 ছিল কিন্তু 70 বলে 50, 100 বলে 100। তো এই ধরনের আমাদের কোচদের কাজগুলো করা উচিত। সো আমি বলতে পারি এক্স ক্রিকেটার, সরি টু ইন্টারাপ্ট, এক্স ক্রিকেটার হিসেবে যদি আপনাকে কোয়েশ্চেনটা আপনি উত্তর দেন যে ইন টার্মস, আমরা অনেক সময় দেখি যে কিছু প্লেয়ার পারফর্ম করছে না, তারা একটা খেলা খেলি হয়তো বাদ পড়ে যাচ্ছে, এবং এই প্লেয়াররা সিস্টেমে আছে গত 10 বছর ধরে, তারপরে তাদেরকে হঠাৎ করে আবার নিয়ে আসা হচ্ছে উইদাউট প্রবলি এনি সিগনিফিকেন্ট পারফরমেন্স টু ব্যাক ইট আপ, তারপর আবার ফেল করছে, আবার ড্রপড হচ্ছে। এটা হাউ ডু ইউ অ্যান্সার দিস কোয়েশ্চেন? এটা কি আসলে আমাদের পাইপলাইনের প্লেয়ার নাই, নাকি আমরা দেখছি না, নাকি হোয়াট, হাউ উড ইউ জাস্টিফাই ইট অর হাউ উড ইউ এক্সপ্লেইন ইট অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার? এই কোয়েশ্চেনটা ওর কোশ্চেনের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হলো আমাদের ঘরোয়া ক্রিকেট লিগের পারফর্ম করার পরেই যে নাইম শেখ, আমি নাম নিয়ে বললাম, তার পারফরমেন্স কিন্তু অবভিয়াসলি তাকে নিতে হয়তো সিলেক্টরদের বাধ্য করেছে। এইরকম যারা পারফর্ম করছে ঘরোয়া লিগের সাথে, এই ডিফারেন্সটা, এটা একটা অনেক বড় স্টেপ আপ কি এই ঘরোয়া ক্রিকেটের কোয়ালিটিটা নিয়ে যদি অ্যাড করতেন আপনি? জি, ওই যে আপনি বলে দিয়েছেন যে কোয়ালিটি অফ ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আপনি যখন এই দেশে যখন নিউ সাউথ ওয়েলস আর ভিক্টোরিয়া খেলে যে লেভেলের ইন্টেন্সিটি থাকে, সেটা কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা ওডিআই যখন হয় কাছাকাছি ইন্টেন্সিটি থাকে। তো আমাদের যখন ক্লাব ক্রিকেট হয়, ক্লাব ক্রিকেটের ইন্টেন্সিটি কি এরকম থাকে? থাকে না। সো একটা ছেলে ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা কিন্তু দেখার জন্য যারা প্লেয়ারদের সিলেক্ট করে, সিলেক্টরদের বলবো তাদের চোখটা আরো তীক্ষ্ণ হওয়া উচিত। যারা কোচিং করাচ্ছে এই লেভেলে, তাদের চোখটা আরো তীক্ষ্ণ হওয়া উচিত যে ইন্টারন্যাশনাল লেভেলে দেখেন, হয়তো ঢাকা লিগ বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটে প্রত্যেক ওভারে একটা করে লুজ বল পাই, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু 3-4 ওভার পর একটা লুজ বল আসে। এই যে সিলেকশন অফ দ্য বল, বা একটা শট খেলার, একটা বলের একটা ড্রাইভ, একটা শট খেলার যে আপনার অনেকগুলো অপশন থাকে, যে আমি কাভার ড্রাইভ খেলতে পারি, আবার মিড উইকেটে খেলতে পারি, আবার কাভার উপরে খেলতে পারি, সফট খেলতে পারি, হার্ড খেলতে পারি। এই যে অপশনগুলো, এটা কোচের কাজ তৈরি করা। যে কোচ দেখবে যে এ কি ওই 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 একটা বলকে কয়েকভাবে খেলতে পারে, তখন সে ওই যে লুজ বলগুলোকে সে মারবে, এবং যে ভালো বলকেও সে লুজ বল বানাবে। তো এই যে ক্যালিভারটা তৈরি করা কোচদের কাজটা, আমি জানি না কোন পর্যায়ে আছে, আমি ওখানে কোনো ওই দেখতেও যাইনি কখনো। মাঝে মাঝে মনে হয় যে আমি ড্রেসিং রুমে গিয়ে কথা বলি প্লেয়ারদের সাথে, কিন্তু ওটা আমার তো লাইনের বাইরে। আগে আমরা যদিও দেখেছি এটা হয়েছে, সো মেবি না ইন্টারফেয়ার করা ঠিক না। আমি হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিছু উপদেশ দিতে পারি, আপ টু দেম, তারা নিল না, দে আর প্রফেশনালস, বাট I can see there are some improvement areas. একটা প্রশ্ন এটার সাথে লিঙ্কড, যে এটা তো একটা ইকোসিস্টেম। এখন এই ইকোসিস্টেমে আমি দেখি there are about 60+ coaches, if I'm not wrong with the numbers, working all over Bangladesh. এটা একটা ফোকাস যে তাদের স্যালারি, তারা, বিকজ they're essentially building the future of cricket. তো তাদেরকে নিয়ে কি আপনার কোনো স্পেসিফিক প্ল্যান আছে নাকি টু I guess get the best possible output? এটা কিভাবে করা যায়? আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট যে কোয়ালিটির কথাটা যে বলছিল অয়ন,
bad umpiring was also a very important factor of it. একটা টাইম যদি আমরা দেখি in the last 10 years or so, যে অনেক কমপ্লেন আসে from players about bad umpiring. So এই পুরো জিনিসটা নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে। আপনি খুব সবথেকে ভ্যালুয়েবল কোশ্চেন করেছেন আজকের এই পডকাস্টে, ওয়ান অফ দেম। কেন বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সব থেকে বড় প্রবলেম না, মানে সব থেকে বড় অপরচুনিটি, সেটা হচ্ছে যে জেলা যে 64টা কোচ বললেন, আমার প্রথম কাজ ছিল তাদেরকে দেখা এবং তাদের যে ট্র্যাক রেকর্ড দেখলাম, ম্যাক্সিমাম কোচ যারা, তাদের কোয়ালিফিকেশন প্রশ্নবিদ্ধ, তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট ম্যাক্সিমাম, তাদের রিপোর্টিং ঢাকাতে কি হচ্ছে কেউ জানে না, তারা কি কাজ করে, তাদের নিজস্ব একাডেমি আছে, আবার তারা জেলা কোচ। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, প্রথম যে কাজটা করেছি বা করার চেষ্টা করেছি, আমি গেম ডেভেলপমেন্টের যিনি এখন দেখাশোনা করছে হাবিবুল বাশার, তার সাথে বসে আমার কাছে আমি বলেছি, দেখো এই জেলার কোচরাই হচ্ছে আমাদের চোখ এবং কান, বিসিবির চোখ এবং কান হচ্ছে জেলা কোচ। তো প্রথম যে কাজটা করলাম, পাবনাতে 8টা জেলার, আমাদের রাজশাহী বিভাগে 8টা জেলা আছে, সেই জেলা কোচদেরকে এবং বিভাগীয় কোচদেরকে, আমাদের ঢাকাতে বেশ কিছু ভালো কোচ এডুকেটর আছে, যেমন সোহেল ইসলাম, সুরু ভাই, দীপু রায় চৌধুরী ভাই, সো এই ধরনের, যেমন মোহেরাব হোসেন, তুষার ইমরান, এদেরকে নিয়ে গিয়ে জেলা কোচগুলো এডুকেট করার চেষ্টা করলাম যে কিভাবে তারা ট্যালেন্ট সার্চ করবে উপজেলাতে গিয়ে। তো সেটা করেছিলাম পাবনাতে, রাজশাহীর জন্য সেটা করেছিলাম, বরিশালে সেটা করেছিলাম, খুলনাতে সেটা করেছি, চিটাগাঙে এবং সিলেটে মিলিয়ে। তো আউটকামটা হচ্ছে যে ম্যাসিভ কাজ করতে হবে ওই জেলা কোচদের পেছনে। তাদেরকে যদি আমরা এডুকেট না করতে পারি, বা তাদেরকে যদি দেখেন, একটা সাধারণ মানুষের চোখ আর কোচের চোখ কিন্তু এক না। ওয়াসিম আকরামের যে উত্থান, সেটা কিন্তু জাভেদ মিয়াঁদাদ নেটে দেখেছিল যে এই ছেলেটা জোরে বল করে, এর নেক্সট নিউজিল্যান্ড ট্রিপে নিয়ে নেই। এই যে চোখ বা যে বোঝার যে ব্যাপারটা, তা দেশব্যাপী আমাদের এই চোখ যদি আমরা ডেভেলপ না করি, কিছু হবে না। আর ওই জায়গাটাই আমরা মেন ফোকাস করছি। তো এই যে আমরা ডেভেলপমেন্ট কনফারেন্সটা করছি, এটা একটা মূল কারণ যে তাদের রোলটা কি হওয়া উচিত, তাদের কি তারা কি, তাদের কাছে কি এক্সপেক্ট করছি আমরা, এবং তাদের কাছে যেটা চাচ্ছি আমরা তাদেরকে কতটুকু দিতে পারছি, এই কাজগুলো আমরা শুরু করতে যাচ্ছি। এবং এটা যদি না করতে পারি, আপনি শুধুমাত্র এই বিকেএসপির উপরে নির্ভর করে বা অটোমেটিক ট্যালেন্ট সার্চের উপরে নির্ভর করে, আপনি ওই যে ভাইয়া বলছিল যে ওই যে গ্যাপটা বিটুইন ডোমেস্টিক ক্রিকেট ভার্সেস ইন্টারন্যাশনাল, এটা সারা জীবন রয়ে যাবে এবং রয়ে আছে। সো উই হ্যাভ টু ক্লোজ দিস গ্যাপ। Absolutely. And as your, obviously you've got the next 4 years as your tenure. আমরা কি কোনো আপগ্রেডেশন প্ল্যান করছি in our existing stadium, keeping the 2031 World Cup in mind? পূর্বাচলটা আপনি বলেছেন অলরেডি, বাট এক্সিস্টিং স্ট্রাকচারে আমরা স্ট্রাকচার একটা জিনিস আর ফ্যাসিলিটি একটা জিনিস। আমরা স্ট্রাকচার করতে খুব পছন্দ করি, কেননা ওখানে টেন্ডার হয়, ওখানে অনেক টাকার ইনভলভমেন্ট হয়। সো এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে যে কিভাবে আমরা, যেমন রংপুরে আমরা প্ল্যান করছি একটা পরীক্ষামূলকভাবে খুব বেসিক একটা ইনডোর করতে, যত কম খরচে ভালো কিছু করা যায় কিনা। এরকম হলে আমরা হয়তো দেশব্যাপী আরো প্রায় 10টা থেকে 20টা হয়তো ইনডোর করে ফেলতে প্ল্যান আছে। ক্রিকেট বোর্ডের কাছে মোটামুটি টাকা আছে, এবং টাকাগুলো যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্টে না ব্যয় করি, আমাদের সাথে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের বা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা খুব ভালো সুসম্পর্ক আছে। তো আমরা তাদের সাহায্য নেব, গভর্নমেন্টের সাহায্য নেব, এবং আমাদের ফোকাস হচ্ছে যে ছোট ছোট গ্রাউন্ড থাকবে, সেখানে বেসিক কিছু ড্রেসিং রুম থাকবে, কিন্তু ক্রিকেটের উইকেটটা এবং আউটফিল্ডটা যেন ভালো থাকে। সো ওই 2031-এ যে আমরা 50 ওভারে ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে আমরা যে 50 ওভারে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ হোস্ট করতে যাচ্ছি, সেটাকে লক্ষ্য করে হয়তো আমাদের যে স্টেডিয়াম গুলো আছে দোজ আর ইনাফ, সেগুলো আপগ্রেড করলে হয়তো ভালো হয়ে যাবে। বাট আমরা লক্ষ্য করছি, মানে এখন কিন্তু বৃষ্টির সিজন, এখন বৃষ্টি, আমাকে একজন অ্যানালিস্ট বলছিল যে বৃষ্টি নাকি এখন বেড়ে গিয়েছে বাংলাদেশে, আগে ছিল তাতে বেশি। তো এই জন্য ইনডোরটা খুব জরুরি। তো ইনডোর এবং কিছু বেসিক ক্রিকেট ফ্যাসিলিটির দিকে আমরা মনোযোগ দিচ্ছি খুব। এবং একটা জাস্ট কোয়েশ্চেন, এই ফ্যাসিলিটি সারাউন্ডিং দিস ফ্যাসিলিটিজ, আপনি ভালো জানেন যে অস্ট্রেলিয়াতে আমরা বের হলি প্রতিটা সাবার্বে 2টা নেট পড়ে থাকে।
আমরা যে কোনো সময় যে কোনো কেউ প্র্যাকটিস করতে পারে। বাংলাদেশের এই জায়গায় যেতে হলে তো অনেক কাজ করতে হবে অবশ্যই। কিন্তু এখন যে বেসিক যে নিডসটা যে একটা ছেলে যে প্র্যাকটিস করবে, এটাই কিন্তু এভেইলেবল না। এটা নিয়ে কি কোনো প্ল্যান আছে যে কতটুকু অ্যাক্সেসিবল করা যায় ফর দ্য লোকাল পিপল? মানে গত 4 মাস ধরে একটা চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের যে জেলা স্কুলগুলো আছে, জেলা স্কুলে একটা বাউন্ডারি আলা মাঠ থাকে, জি একটা হুম, একটা হুম, একটা হুম, কন্ট্রোল থাকে। হুম, তো সেখানে মাঝখানে একটা সিনথেটিক পিচ বসানোর খুব চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এটা করব, আল্লাহ fantastic. যদি সহায় হয়। তো আপাতত লক্ষ্য হচ্ছে যে জেলা স্কুলগুলোতে যদি আমরা একটা করে খালি জায়গায় একটা সিনথেটিক পিচ বসাতে পারি, হুম, ওখানে বৃষ্টি হলেও ফুটবল খেলতে পারবে, আবার ধরেন ক্রিকেটও 12 মাস খেলতে পারবে। আর রাইট। ক্রিকেটের একটা সৌন্দর্য হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন ফুটবল অ্যান্ড ক্রিকেট হচ্ছে যে আপনি ফুটবলে কিন্তু 90 মিনিট অপেক্ষা করেন একটা গোল কখন আসবে, যে একটা গোল হবে বা 2টা গোল হবে বা 3টা গোল হবে, হ্যাঁ। বাট ক্রিকেটের বিউটিটা হচ্ছে যে একটা বলে 3টা গোল হয় সবসময়। হুম, তো একটা বল যখন করে, যে ক্রিকেট দেখে সে আরে কেমন বল করলো দেখি তো, হুম, তারপরে বলটা ব্যাটার কিভাবে মারলো দেখি তো, হুম, আচ্ছা মারটা পারার পরে ফিল্ডার ওটা কিভাবে ওটাকে সে প্রোটেক্ট করলো বা হুম, আটকালো। তো এই যে একটা বলের 3টা আউটকাম হয়, একটা ছেলে যদি কখনো ওই যে খালি জেলা স্কুলের মাঠে যদি পাকা পিচে বা সিনথেটিক পিচে যদি একটা হুম, বল ব্যাটের সম্পর্ক হয় না, হুম। সে আবার কালকে আসবে খেলতে। হ্যাঁ, হ্যাঁ। বা একটা ছেলে একটা উইকেট পেলে সে আবার কালকে খেলতে আসবে, বা একটা ভালো ক্যাচ ধরলে সে আবার আসবে। তো একটা একটা পরিবেশ হয়তো সৃষ্টি করা তখনই সম্ভব হবে, ইউ আর রাইটলি রেজ দ্যাট ফেসিলিটি। সো বেসিক ফেসিলিটি হয়তো পাকা পিচ কম হবে, বা চেষ্টা করব যে আমরা কিছু সিনথেটিক পিচ দেশব্যাপী যদি আমরা করে দিতে পারি, তাহলে হয়তো একটা একেবারে 12 মাস সবাই ওখানে খেলতে পারবে, প্লাস কিছু ইনডোর করার চিন্তা করছি। No, thanks. That's brilliant for the জি। future of cricket. আমরা একটু গ্লোবাল গেমের দিকে যেতে চাই। You know, where do you see the game heading per se? We're seeing 4-day test match being played. Recently, we're seeing a test T20 format, which is due to be trialed. A 2-tier test format is also being proposed. All this, will this help the game grow? ওই যে প্রায় 20 মিনিট আগে একটা কথা বলেছিলাম, দিস গেম হ্যাজ বিন হাইজ্যাক্ট। Mm, সো আমার মনে হয় উই শুড স্টিক টু টেস্ট ক্রিকেট, 50-50 ক্রিকেট, অ্যান্ড টু গ্রোথ অফ দিস গেম টি-20 ক্রিকেট। mm, এর টি-20টাও আমার কাছে মনে হয় যে ইটস নট ক্রিকেট, ইটস মোর 100%. বেসবল ক্রিকেট। 100%. ধরেন এটা জাস্ট খেলার জন্য খেলে মানুষ, যেমন মানুষ 3 ঘন্টায় ফুটবলে যেমন 1.5 ঘন্টা, ক্রিকেটের একটা শর্টার ভার্সন, এটা হচ্ছে টি-20 ক্রিকেট। বাট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে ইউ হ্যাভ টু প্লে দি দি প্রিমিয়াম ফরম্যাট উইচ ইজ টেস্ট ক্রিকেট অ্যান্ড 50-50 ক্রিকেট, এর মধ্যেই থাকা উচিত। ইট ইজ অফকোর্স টি-20 ক্রিকেটটা আপনারা জানেন যে এখন ক্রিকেট ইজ ইন দ্য অলিম্পিক্স নাও, Yes. এবং এশিয়ার অলিম্পিকে ক্রিকেট হবে লস অ্যাঞ্জেলেসে। তারপরে 32-এ ব্রিসবেনে ক্রিকেট হবে, ক্রিকেট বিকজ অলিম্পিকে ক্রিকেট হবে, ব্রিসবেনে ফেসিলিটিস আছে। আর 36-এ কিন্তু ইন্ডিয়া বিট করছে সৌদি আরবের সাথে। Mm, তো ইন্ডিয়া যদি পেয়ে যায় অলিম্পিকটা, এই 3টা কন্টিনিউয়াস অলিম্পিকে যদি ক্রিকেট থাকে, তাহলে ক্রিকেট উইল বি এ পার্মানেন্ট স্পোর্টস। তো সেখানে টি-20 ক্রিকেটটা এই জন্য রাখা উচিত, প্লাস গ্রোথের জন্য। বাট আমার মনে হয় এইসব রিস্ক আমরা 100 বলে নিয়েছি, আমরা অনেক সিক্সের সাইড করেছি, আমরা টপ টি10 করছি, mm. বাট উই শুড স্টিক টু টেস্ট অ্যান্ড ক্রিকেট অ্যান্ড টি-20 ফরম্যাট ফর দি মাল্টি স্পোর্টস গেমস। রাইট। আমরা একটু ডার্ক সাইড অফ ক্রিকেটে চলে যাই, অন্ধকার জগৎ। there has been some media reports that মিরপুরের স্টেডিয়ামের আশেপাশে বিল্ডিংয়ে বেটিং হচ্ছে। গতকাল খেলার সময় খুব সম্ভবত কিছু লাইভ বেটিং চলছিল গ্যালারিতে। এখানেও কিছু আইন শৃঙ্খলা বাহিনী আহ, 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 হয়তো যে এটা নিয়ন্ত্রণ করেছে। এটা নিয়ে কি বিসিবির কোনো রেসপন্সিবিলিটি আছে নাকি, আর বিসিবি কোনো জি জুরিসডিকশনে পড়ে নাকি? জি কোনো অ্যাকশন নিবে নাকি? ওই যে প্রথমে বলছিলাম ট্রিপল সেঞ্চুরি যে ফার্স্ট প্রোগ্রাম, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি অফ দিস গেম। আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম লক্ষ্য সেটা হচ্ছে যে এই এই ক্রিকেটের জুয়া বন্ধ করা, হুম, নাম্বার 1। আমি জানি এটা লাইভ থ্রেট আছে আমার কাছে, আমি অনেক থ্রেট অলরেডি পেয়ে গিয়েছি, গতকালকে 6 জনকে ধরতে পেরেছি আমরা। হুম, এটার চক্রটা অনেক বড়, কিন্তু যুদ্ধ হিসেবে নিয়েছি, যা হয় হবে। বাট ক্রিকেটটা দেখেন, আমাদের যে অ্যান্টি কারাপশন ইউনিটটা আছে, আমরা এখন একটা নাম দিয়েছি বিসিবিআইইউ, মানে বিসিবি অ্যান্টি কারাপশন, বিসিবিআইসি।
আমরা অ্যালেক্স মার্শাল ইজ এক্সপেন্সিভ, এবং তাকে আনা বা তাকে তাকে সব থেকে বড় কথা তাকে মানিয়ে এখানে আনা, এরকম একটা কন্ট্রোভার্সি এখানে হচ্ছে। তো হি ইজ ওয়ার্কিং অ্যাজ আওয়ার কনসালটেন্ট। আমরা একজন পুলিশের এক্স পুলিশ অফিসারকে আমরা নিয়োগ দিয়েছি। আমরা আরো এক্স আর্মি যিনি ছিলেন কিছু ব্রিগেডিয়ার, একজন ব্রিগেডিয়ারকে আমরা হেড অফ সিকিউরিটি করেছি। আমরা আরো লোক নিচ্ছি। এই ইউনিটটা এতটাই স্ট্রং করছি যাতে আমরা এর আগে জানতে পেরেছি যে আমাদের কাছে রিপোর্ট আছে যে মিরপুর স্টেডিয়ামের আশেপাশে যেই বিল্ডিং গুলো আছে সেগুলো 1 লাখ টাকা করে ভাড়া দেওয়া হতো। সেখান থেকে তারা বেটিং করতো, এবং বক্স ক্রিকেট বোর্ডের স্টেডিয়ামে যে বক্স আছে, বক্স ভাড়া নিয়েও তারা এসেছে এবং করতো। তো এই সব কিছু বন্ধ করা হয়তো একদিনে সম্ভব হবে না, এবং এর চক্রটা এতটাই বড় যে তারা ডোমেস্টিক ক্রিকেটেও ইন্টারফেয়ার করার চেষ্টা করে আর কি। তো স্লোলি আমরা চেষ্টা করব এটা একেবারে নির্মূল করতে, কেননা এই খেলাটা এরা প্রথমেই বলেছি যে স্বচ্ছ ক্রিকেট শুধু না, আমরা ভালো নাগরিক তৈরি করতে চাই। এটা আমরা একটা ক্যাম্পেইন প্রোগ্রাম খুব শীঘ্রই করতে যাচ্ছি। আমরা ক্যাম্পেইন প্রোগ্রামটা হবে যে, দেখেন, 2 ধরনের ক্যাম্পেইন। প্রথমেই বলেছিলাম স্কোপ অফ ওয়ার্ক। আমাদের যে প্লেয়াররা আছে, ম্যাচ অফিসিয়ালস আছে, কর্মকর্তা আছে, তাদের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা এডুকেশন দিচ্ছি এবং দেব, এবং দে হ্যাভ টু সাইন অ্যান্ড ডকুমেন্ট দ্যাট আমরা বুঝেছি, আমরা সই করলাম, আমরা এই কাজটা করব না। আরেকটা যেটা হচ্ছে যে যেটা স্কোপ নেই আমাদের, তাদের জন্য আমরা ক্যাম্পেইন প্রোগ্রাম করছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে, যে এই খেলাটার যে এই কাজগুলো, খারাপ কাজগুলো করলে এটার মোরাল ভ্যালিউজ, রিলিজিয়াস ভ্যালিউজ, কান্ট্রি যে ল আছে, প্লাস আমাদের যে ল এনফোর্সমেন্ট, আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে সম্পর্ক আরো স্ট্রং করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা নির্মূল করার চেষ্টা করবো। এবং ডে ওয়ানেই আমরা বেশ কিছু দুষ্কৃতকারী গতকালকে ধরেছি, এবং আমরা চেষ্টা করছি যে এটা বন্ধ করার জন্য। এটা বন্ধ করতেই হবে আমাদের। Absolutely. Now, Bulbul bhai, thank you so much. I just want to close my call একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যে উই আর এ টিম। প্রথমে সব থেকে বড় টিম হচ্ছে আমরা সবাই বাংলাদেশি যারা ক্রিকেট ফলো করি, একটা টিম। আর আমাদের সার্কেলের কথা বলছিলাম, আমাদের যে 25 জন ডিরেক্টর আছেন ইনক্লুডিং মি, আমি একজন ডিরেক্টর, তারপর তারা আমাকে সিলেক্ট করেছে প্রেসিডেন্ট হিসেবে। 2 জন ভাইস প্রেসিডেন্ট আছেন। দে আর ইনক্রেডিবলি কম্পিটেন্ট এবং সাপোর্টিভ। আমাদের ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তারা আছেন, দে আর ইনক্রেডিবলি সাপোর্টিভ। একটা লাইনে সবাই কাজ করছি এখন। আর যে ডিরেক্টররা এসছে, একটা বোর্ড মিটিং করেছি এবং ফাউন্ড দেম সো এনথুজিয়াস্টিক অ্যান্ড অনেস্ট। তো এই টোটাল টিমটা নিয়ে বড় টিম বলতে বোঝাচ্ছে সবাই যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করে। আমাদের এই ছোট টিম বড় টিমটাকে আপনাদেরকে নিরাশ করবে না। জাস্ট উইল নট লেট ইউ ডাউন। আমাদের উপরে বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ। Absolutely. Now, Bulbul bhai, thank you so much for joining us today and sharing your incredible journey from making history on the cricket field to leading the Bangladesh Cricket Board today. Your insights into the challenges and opportunities facing Bangladesh cricket, as well as your vision for the future. We appreciate your time and openness, and we look forward to seeing the positive changes you will contribute to the game in Bangladesh. Thank you once again for being with us. This is Ifaz and Oyon signing off. We'll catch you in the next one.